এই ঘটনাটিও আমাকে দিয়েছেন তাহিয়ান আল আশফানুর রহমান। তাহিয়ান আল আশফানুর রহমান গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজে 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত রয়েছেন। তো এই ঘটনাটি তাহিয়ান সংগ্রহ করেছেন তারই ক্লাসমেটের কাছ থেকে। তো ক্লাসমেটের নামটা আমরা সঙ্গত কারণে বলছি না। আর ক্লাসমেটের যিনি বাবা, উনি কিন্তু বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন। এই কারণে ওনার ছদ্মনাম ছাড়া যদি অরিজিনাল নামটা আমরা বলি তাহলে অনেকেই ওনাকে চিনে ফেলতে পারেন। তাছাড়া আত্মীয় স্বজনদের মধ্যেও এই বিষয়টা জানাজানি হলে কিছুটা সমস্যা হতে পারে। এই জন্য ওনার নামের আংশিক আমরা নিলাম। ওনার নামের লাস্টের শেষে উদ্দিন আছে, আমরা তার নাম দিলাম জসিমউদ্দিন। তো উনি ছোটবেলা থেকেই খুবই ভদ্র, নম্র, নামাজি এবং মেধাবী স্টুডেন্ট ছিলেন। ওনাদের বাড়ি বাংলাদেশের দক্ষিণবঙ্গের একটি জেলাতে। ছোটবেলা থেকেই উনি এমন একজন মানুষ ছিলেন, সাধারণত দেখা যায় যে ছোট বয়সে অনেকেই অনেক দুষ্টামি করে, বাড়িতে নালিশ আসে। ওনার নামে কিন্তু কখনোই কোনো নালিশ আসতো না, শুধু প্রশংসাই মানুষ করত। উনি যখন ক্লাস 8-এ উঠে গেলেন তখন একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব বেশি ছিল। প্রতিদিন আসা যাওয়া করা, আর ক্লাস 8-এ উঠে যাবার পর পড়াশোনার চাপও বেড়ে গেল। পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে স্কুলের হোস্টেলে তাকে উঠিয়ে দেয়া হবে। পরবর্তীতে আবার সিদ্ধান্ত পরিবর্তন করা হলো। সিদ্ধান্ত এটাই হলো যে স্কুলের কাছেই তার এক চাচির বাড়ি, সেখানে তাকে রেখে লেখাপড়া করানো হবে। সেই চাচির বাড়িতে তাকে রাখা হলো, উনি লেখাপড়া করছেন। ওই চাচির একটা ছেলে ছিল, সে কিন্তু ওনার বয়সী ছিল, অর্থাৎ এই জসিমউদ্দিন আঙ্কেলের বয়সী ছিল। এই ছেলে ছিল আবার টোটালি তার বিপরীত, অর্থাৎ এই জসিমউদ্দিন আঙ্কেলের বিপরীত। জসিমউদ্দিন আঙ্কেল লেখাপড়া করতেন, নামাজি ছিলেন, অধমপায়ী ছিলেন, খুব ভালো একজন মানুষ ছিলেন। কিন্তু এই ছেলেটা লেখাপড়া করতো না, ধূমপান করত, আর মেয়েদেরকে উত্ত্যক্ত করা তার একটা নেশা হয়ে গিয়েছিল। সে এই জসিমউদ্দিন আঙ্কেলকেও সাথে নিয়ে এই কাজগুলো করতে চাইতেন। এদিকে উনি তো এগুলো পছন্দ করতেন না, উনি যেতেন না, উনি এড়িয়ে এড়িয়ে চলতেন। এদিকে তার চাচির ছেলে অর্থাৎ চাচাতো ভাই যে তাকে এইভাবে বিরক্ত করছে, উনি চাচাতো ভাইয়ের নামে নালিশও করতে পারতেন না। ওই বাড়িতে আছেন, লেখাপড়া করছেন, নালিশ করলে একটা সময় ওনারাও বিরক্ত হবেন, আর এই চাচাতো ভাইও ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, যেহেতু সে লোকটা বেশ একটা সুবিধার না। এই জন্য উনি এড়িয়ে এড়িয়ে চলতেন, নালিশও করতেন না, বাট এড়িয়ে চলতেন। এইভাবেই চলতে থাকে সময়। একটা পর্যায়ে সেই চাচাতো ভাই আর এই জসিমউদ্দিন আঙ্কেল দুজনই এসএসসি পরীক্ষা দিতে বসেন। রেজাল্ট হয়। ওই সময় তো এরকম জিপিএ সিস্টেম ছিল না, ডিভিশন সিস্টেম ছিল। তখন এই জসিমউদ্দিন আঙ্কেল ফার্স্ট ডিভিশনে এসএসসি পাস করেন। আর ওই ছেলে অর্থাৎ চাচির ছেলে, সে পাস তো দূরের কথা, অনেকগুলো সাবজেক্টে ফেল করেছে। জসিমউদ্দিন আঙ্কেল পরবর্তীতে একটা ভালো কলেজে ভর্তি হন। যখন ভর্তি হয়েছেন এরপর থেকেই তার সাথে একটা সমস্যা শুরু হয়ে যায়। এমনিতে উনি সব কিছু ঠিকঠাক মতো কাজ করতে পারেন, লেখাপড়া করছেন, সব কিছু ঠিকঠাক। যখনই কোনো পরীক্ষা আসে, অর্থাৎ কলেজে তো ওনার অর্ধবার্ষিক পরীক্ষা, তারপর বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে না, তো এই ধরনের পরীক্ষাগুলোর সময় যখনই আসতো, অর্থাৎ সকালবেলা যদি পরীক্ষা থাকে, রাতের বেলা ওনার ডান হাত ফুলে যেত। যন্ত্রণায় উনি ছটফট করতেন, কান্নাকাটি করতেন, এত যন্ত্রণা, উনি কোনোভাবেই পরীক্ষার খাতায় লিখতে পারতেন না। যখনই পরীক্ষার সময় শেষ, আস্তে আস্তে ওনার যন্ত্রণাও ভালো হয়ে যেত, হাত যে ফুলে যেত এটাও কমে যেত। যেহেতু তখনও এইচএসসি পরীক্ষা অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা আসে নাই, মানে ফাইনাল যে ইন্টারমিডিয়েট পরীক্ষা, বোর্ড পরীক্ষা যেটা, সেটা আসে নাই, এর আগে যেই পরীক্ষাগুলো আছে সেগুলোতে এই সমস্যাগুলো দেখা দিচ্ছিল। উনি ওনার পরিবারকে বিষয়টা জানান। জানানোর পর এই জসিমউদ্দিন আঙ্কেলের বাবা, উনি চিন্তা করলেন মনে হয় সে একটা ভান ধরেছে, লেখাপড়ায় এখন আর আগের মতো মনোযোগী সে না, এই জন্য এরকম বলছে। শুরুর দিকে ওনারা এটা চিন্তা ভাবনা করলেও পরবর্তীতে দেখা গেল যখন টেস্ট পরীক্ষার সময় চলে এসেছে,
তখন সত্যি পরীক্ষার আগের রাতে তার হাত ফুলে গেছে। আর পরীক্ষার যেই দিন অর্থাৎ পরের দিন পরীক্ষা শেষে তার হাত ফোলাটা আবার কমে গেছে। এরপর ওনার টনক নড়ে, আসলেই তো তাই, ছেলেরা তো ঠিকই বলেছে, এখানে অন্য কোনো সমস্যা শুরু হয়েছে। আর আরও একটা সমস্যা কিন্তু চলমান ছিল, সেটা হচ্ছে উনি ঘুমের ঘোরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতেন। উনি শারীরিক মানসিক দুইভাবেই আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা যত কাছে আসতে থাকে উনি তত অসুস্থ হতে থাকেন। এদিকে ওই জসিমউদ্দিন আঙ্কেলের দাদা দাদি ওনারা কিন্তু বুঝতে পেরেছেন যে ছেলেটার সাথে খারাপ কিছু হচ্ছে। তখন ওনারা জসিমউদ্দিন আঙ্কেলের বাবাকে বললেন, ছেলেটাকে আগে ডাক্তার দেখাও, দেখো ডাক্তার কি বলে। ডাক্তার যদি কোনো সমস্যা ধরতে না পারে তাহলে অন্য কিছু বুঝতে হবে। তো ডাক্তার দেখানো হলো, ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরেও যখন কোনো কিছুই ধরতে পারলেন না, তখন তার দাদা দাদি নিশ্চিত হলেন এই ছেলেটার অন্য কোনো ধরনের সমস্যা হয়েছে। স্থানীয় কিছু হুজুরকে ডাকা হলো, তারা তাদের মতো করে ঝাড়ফুঁক করে গেলেন, কিন্তু এই সমস্যার কোনো উন্নতি হলো না, একই রকম থাকলো। আগে তো শুধু পরীক্ষার আগের রাতে হাত ফুলে যেত, এখন দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অংশগুলোতে ব্যথা তীব্র আকার ধারণ করেছে, হাতও ফুলে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না। অনেক খোঁজাখুঁজি করার পর ওনাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, প্রায় 10-12 কিলোমিটার দূরে একটা গ্রাম ছিল। তো সেখানে একজন ভালো হুজুরের সন্ধান পান। ওই হুজুর খুবই বৃদ্ধ মানুষ ছিলেন, কোথাও আসলে যেতে পারতেন না, ওইভাবে কোথাও গিয়ে রুগী দেখার মতো শারীরিক সক্ষমতা উনি অনেকটাই হারিয়েছিলেন। তাই ওনাকেই নিয়ে যেতে হবে, অর্থাৎ এই জসিমউদ্দিন আঙ্কেলকে নিয়ে যেতে হবে সেই হুজুরের কাছে। নিয়ে যাওয়া হলো। এরপর হুজুর তার ঘরের মধ্যে বসালেন জসিমউদ্দিন আঙ্কেলকে, চতুর্দিকে একটা বৃত্ত আঁকলেন। উনি চিন্তা করেছিলেন যে জসিমউদ্দিন আঙ্কেলের নিশ্চয়ই কোনো জিন ঘটিত সমস্যা হয়েছে, আর সেই আলামত উনি টের পেয়েছিলেন। উনি চিন্তা করেছেন এই জিনকে ওনার শরীরে হাজির করাবেন, এরপর কথাবার্তা হবে। উনি যখনই জিন হাজির করার তদবির শুরু করেছেন, মোটামুটি কয়েক মিনিটের মধ্যে ঘরের মধ্যে ভাঙচুর শুরু হয়ে গেছে। মনে হচ্ছে ঘরের মধ্যে ঝড় উঠেছে, বাইরে কিন্তু একদম সব কিছু স্বাভাবিক, কিন্তু ঘরের মধ্যে ঝড় এরকম ভাবে শুরু হয়েছে, আসবাবপত্রগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে, চেয়ার টেবিলগুলো উল্টে পড়ে যাচ্ছে। একটা পর্যায়ে সব কিছু শান্ত হয়ে যায়। আর তখন হুজুর মনে করেছেন জিন মনে হয় এই জসিমউদ্দিন আঙ্কেলের শরীরে হাজির হয়ে গেছে। তখনই ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সাধারণত কি হয় যে রোগীর শরীরে জিন হাজির হয়, বা তুলা রাশির কারো বডির উপরে জিন হাজির করানো হয়। হঠাৎ করে হলো কি, চতুর্দিক থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু হয়ে গেল। জিন এই জসিমউদ্দিন আঙ্কেলের শরীরে হাজির হয় নাই, তারা এই রুমের মধ্যে হাজির হয়ে গেছে, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। রুমের বিভিন্ন সাইড থেকে কথাবার্তার আওয়াজ আসছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে তারা, একটা না কয়েকটা। তারা এরকম গালিগালাজ করছে আর বলছে যে কেন তাদেরকে হাজির করানো হয়েছে। হুজুর জিজ্ঞেস করলেন যে কেন তোমরা এই ছেলেটাকে কষ্ট দিচ্ছ, কি করেছে? ও তো খুবই একটা ভদ্র ছেলে, ওর লেখাপড়া কেন তোমরা ক্ষতি করছো, ওর জীবনটাকে কেন তোমরা ধ্বংস করে দিচ্ছ? তখন নাকি এরা একসাথেই বলে ওঠে যে হুজুর তুই হয়তো জানিস না, আমরা নিজেরা এখানে আসি নাই, ওর উপর আমাদেরকে চালান করা হয়েছে, আর আমরা 4 জন। এই বলে এগুলো অট্টহাসিতে ফেটে পড়ে। দিনের বেলাতে এই ঘটনা ঘটছে, রুমের মধ্যে কিন্তু আলো রয়েছে, কিন্তু এই ধরনের সমস্যা চলছে। এরপর এক একজন এক এক সাইড থেকে কথা বলে রুমের, আর এক একজনের কণ্ঠস্বর এক এক রকম। হুজুর তো এই বিষয়টার জন্য একদমই প্রস্তুত ছিলেন না। উনি চিন্তা করেছেন যে মানুষের শরীরের ভিতরে হাজির হবে, কিন্তু এইভাবে ওরা শরীরে হাজির হয়ে গেছে, কণ্ঠ শোনা যাচ্ছে, বিষয়টা তো ভালো না। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এখানেই এরা ঘটাতে পারে, এই ছেলেটাকেও মেরে ফেলতে পারে, হুজুরকেও আক্রমণ করতে পারে, এমন সক্ষমতা ওদের আছে। তখন হুজুর আর বেশি কথা না বাড়িয়ে বললেন, আচ্ছা কি পেলে তোরা চলে যাবি বল, আমি ব্যবস্থা করছি এর পরিবারের সাথে কথা বলে। তখন ওই কণ্ঠস্বরগুলো আবারও অট্টহাসিতে ফেটে পড়ে আর বলে ওঠে, আমরা কোনো কিছুর বিনিময়ে
চলে যাওয়ার জিন না রে, আমাদেরকে চালান করা হয়েছে, আমরা এর জীবনটা শেষ করে দিয়েই তারপর যাব, এছাড়া আমি যেতে পারবো না, আমরা কেউই যাব না। তখন হুজুর বলেন, ঠিক আছে রে, বুঝতে পারছি, তোদের সমস্যাও বুঝতে পারছি, এখন সমাধানটা আমাকেই করতে হবে। এই বলেই হুজুর মুচকি হাসেন। তখন আবার ওই জিনগুলো বলে ওঠে, কিরে হুজুর, তুই হাসছিস কেন, তোর ভয় লাগছে না? তখন হুজুর বলেন, ভয়, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, অপেক্ষা কর। এই বলেই হুজুর কাফনের কাপড়ের মতো একটা কাপড় বের করেছেন। ওখানে কিন্তু আরও লোকজন আছে, এই যে জসিমউদ্দিন আঙ্কেলের মা বাবা, ওনারাও কিন্তু ওখানে আছেন, ওনারা ভয় পাচ্ছেন এরকম ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে। হুজুর কি করলেন, একটা কাচের বোতলের ছিপিটা খুললেন। খোলার পর ওনার পাশে কাফনের কাপড় জাতীয় কিছু একটা রাখা ছিল, উনি এই কাফনের কাপড়টা শুধু শূন্যে ছুঁড়ে দিলেন। যখনই ছুঁড়ে দিলেন তখন দেখা গেল যে হঠাৎ করে কোত্থেকে কিছু ধোঁয়া, কালো রঙের ধোঁয়া, এগুলো উড়ে উড়ে এসে ওই বোতলের মধ্যে ঢুকে যাচ্ছে। এরপর এই যে জসিমউদ্দিন আঙ্কেল, ওনার শরীর থেকে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। অনেক সময় শীতকালে আমরা গোসল করলে শরীর থেকে ধোঁয়া বের হয় না, মনে হচ্ছে ওনার শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে, তবে এগুলো কালো ধোঁয়া। এই ধোঁয়াগুলোও আস্তে 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 ওই বোতলের মধ্যে ঢুকে যাচ্ছে। এরপর হুজুর কি করলেন, বোতলের ক্যাপটা খুব ভালোভাবে আটকে দিলেন। এরপর উনি একজনকে 10 হাত গর্ত খুঁড়তে বললেন, যেটার গভীরতা হবে 10 হাত, আর ওই গর্তের মধ্যেই ওই বোতলটা মাটিতে পুঁতে দিয়েছিলেন। হুজুর বললেন, এই যে জসিমউদ্দিন আঙ্কেল, তার উপরে ভয়ঙ্কর এক মরণ বাণ মারা হয়েছিল। 4টা জিনকে চালান করে এই জিনদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছিল। এরা অনেকটাই সফল হয়ে গেছে এই অর্থে খুব তাড়াতাড়ি এই ছেলেটাকে এরা মেরে ফেলতো। আল্লাহর অশেষ রহমতে ঠিক সময়ে ওনারা চলে আসতে পারছেন, যার কারণে আল্লাহর রহমতে ওনাকে বাঁচানো গেছে। তবে এই বাণটা কে মেরেছিল হুজুর এটা আসলে বলতে চান নাই। অনুমান করেন যে তাদের কোনো এক নিকট আত্মীয় এই কাজটি করেছে। ওনারা বেশ কয়েকজনের বিষয়ে সন্দেহ পোষণ করেছিলেন, বিশেষ করে এই জসিমউদ্দিন আঙ্কেল যেই বাসায় থেকে এসএসসি পাশ করেছিলেন, তারা ঈর্ষান্বিত হয়ে এই কাজ করেছে কিনা এই বিষয়ে আসলে সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ওনারা বেশ কয়েকজনকে টার্গেট করেছিলেন যে তারা হয়তো এই কাজগুলো করতে পারে। আল্লাহর রহমতে জসিমউদ্দিন আঙ্কেল উনি সুস্থ হয়ে যান, লেখাপড়া করেছেন, ভালো চাকরি পেয়েছেন, এখনও চাকরি করছেন, তার জন্য আমরা দোয়া করি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। উনি বর্তমানে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল আইন নামক শহরে, আর উনি টাকা ডিস্ট্রিবিউশন নামক একটি পাওয়ার কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার। ওনার দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাতে। উনি যখন এলাকাতেই ছিলেন তখন এই ঘটনাটির একটি অংশের সাক্ষী হয়েছিলেন। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি 2020 সালের যখন লকডাউন চলে এই সময়কার। তো এরও আগে উনি চাকরি করতেন ঢাকা ইপিজেটে। চিন্তা করলেন যে চাকরিটা এখন আর করব না, চাকরিটা ছেড়ে দিয়ে বিসিএস এর প্রিপারেশন নেই। তো বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য উনি ঢাকা ইপিজেটের চাকরিটা ছেড়ে দিয়ে চট্টগ্রামে চলে আসেন। পরবর্তীতে দেখা গেল উনি কিছুটা আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন, কারণ উনি যখন চাকরি করতেন মোটা অঙ্কের বেতন তো উনি পেতেন, আর ওনার চলাফেরার যেই একটা ধারা ছিল, হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়ার পর সেই ধারাটা তো আর অব্যাহত রাখা যাচ্ছিল না, যার কারণে উনি কিছুটা আর্থিক সমস্যার মধ্যে পড়ে গেলেন। পরবর্তীতে চিন্তা করলেন যে আর একটা চাকরি নেই চট্টগ্রামে, পাশাপাশি উনি বিসিএস এর প্রিপারেশনটা নেবেন। এমন চিন্তা করেই মূলত চট্টগ্রাম ইপিজেটের একটি বেসরকারি কোম্পানিতে উনি ভাইবা দেন। ভাইবা ভালো হয়, লিখিত পরীক্ষা পাশ করার পর ভাইবা দিয়েছেন, দেখা গেল ভাইবা ভালো হয়েছে এবং চাকরিটা ওনার হয়ে যায়। ওনার জয়েনিং ছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। তো ওই সময়ে এই জাহিদ হোসেন ভাই, অর্থাৎ যার ঘটনা আমরা বলছি তার নাম মোহাম্মদ জাহিদ হোসেন, তো উনি পরিবার সহ থাকতেন হচ্ছে চট্টগ্রামের অক্সিজেন
যে এরিয়াটা রয়েছে ওইখানে। যারা চট্টগ্রামে আছেন তারা কিন্তু ওই অক্সিজেন এরিয়াটাকে অবশ্যই চিনে থাকবেন। এখন সমস্যা হলো কি, যে ওইখান থেকে ইপিজেটের ওইখানে গিয়ে চাকরি করে আবার বাসায় আসবেন, এটা ওনার জন্য বেশ কষ্টসাধ্যই ছিল। তো ওনার পরিবারের লোকজন চিন্তা করলো ওনারা বাসা ছেড়ে দিয়ে চলে যাবেন ওই ফটিকছড়িতে। আর এই জাহিদ হোসেন ভাই চিন্তা করলেন যে উনি ওই ইপিজেটের কাছাকাছি বাসা নেবেন। তো ইপিজেটের কাছাকাছি যে বাসাগুলো ছিল ওটা বেশ ঘন বসতিপূর্ণ এলাকা ছিল, যার কারণে ওই জায়গাটা ওনার খুব একটা বেশি পছন্দ হলো না। উনি চিন্তা করলেন উনি আগ্রাবাদে বাসা নেবেন। ওনার পরিবার নিজ এলাকায় চলে গেলেও ওনারা যেই বাসাটাতে থাকতেন এটা কিন্তু একদম ছেড়ে দেন নাই। এই জাহিদ হোসেন ভাই উনি ওই অক্সিজেনের ওই বাসায় থেকেই বাসা খুঁজছিলেন আগ্রাবাদ এলাকায়। তো আগ্রাবাদ এলাকায় উনি বাসা খুঁজছেন একটা ছোট বাসা, কারণ উনি একা থাকবেন, উনি তো ব্যাচেলর মানুষ, সাবলেট হলে ভালো হয়। তো উনি খুঁজছিলেন, মন মতো পাচ্ছিলেন না। এরপর উনি অনলাইনেও খোঁজাখুঁজি করেন। অনলাইনে বাসা খুঁজে দেওয়ার বিভিন্ন পেজ রয়েছে। তো এটাতে উনি খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে একটা বাসা পেয়ে যান। তো উনি ওখানে থাকা নাম্বারে ফোন করেন, এক ভদ্রলোক ধরেন। তো ওনার সাথে কথাবার্তা যখন হয় তখন ওই বাসাটা দেখতে আসতে বলেন। তো উনি সন্ধ্যার দিকে ওখানে এসেছেন। দেখা গেল যে ওই বাসাটা বেশ বড়, ওখানে হাজব্যান্ড ওয়াইফ থাকেন। ওনাদের বিয়ে হয়েছে 3-4 বছর এরকম, তবে কোনো সন্তানাদি তখনও এই জাহিদ হোসেন ভাই দেখেন নাই ওইখানে, অর্থাৎ ওনাদের সন্তানাদি নাই। দেখা গেল যে প্রথম দর্শনেই এই যে দম্পতি, এই দম্পতিকে এই জাহিদ হোসেন ভাইয়ের ভালো লেগে যায়। আবার এই যে দুইজন হাজব্যান্ড ওয়াইফ, এই দুইজনও জাহিদ হোসেন ভাইকে পছন্দ করেন। হয় না যে প্রথম দর্শনেই একটা মানুষের প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়, একটা ভালো লাগা তৈরি হয়, ভালো মানুষ বলে মনে হয়, অমনটাই হয়েছিল। এই কারণে দেখা গেল ওই দম্পতিও জাহিদ হোসেন ভাইকে ওই রুমটা নেওয়ার জন্য অনুরোধ করেন। জাহিদ হোসেন ভাইও রাজি হয়ে যায়, তাদেরকে দেখেও তার ভালো লেগেছে। তো ওই যে রুমটা, ওই রুমটার সাথে বেলকনি ছিল, ওয়াশরুম ছিল, মানে একদম সেপারেট। আর ওনাকে কোনো ধরনের কোনো ফার্নিচার কিনতে হয়নি। ওয়ার্ড্রোব, খাট, একটা রুমের মধ্যে একজন থাকার জন্য যা যা লাগে সব কিছুই ছিল। এটা ওনার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, কিছুই আনতে হবে না, শুধু জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে। আর খাওয়া দাওয়া এটা উনি বাইরেই করবেন বলে জানিয়ে দেন। আর বৃহস্পতিবার অফিস করে উনি চলে যাবেন ফটিকছড়ির নাজিরহাটে ওনার বাসায়। রবিবারে এসে সরাসরি উনি অফিসে যাবেন। এই যে রবিবার থেকে বুধবার পর্যন্ত এই সময়টাই মূলত সন্ধ্যার পরে উনি বাসায় অবস্থান করবেন। এতে করে ওনাদের জন্য ভালো হলো। আর ওনারা মূলত দুজন থাকতেন, তো বাসাটা ফাঁকা ফাঁকাই। কি কোনো একটা কারণে ওনারা আসলে একটা সাবলেট চাচ্ছিলেন। যাই হোক, দ্রুত উনিও উঠে পড়েন নতুন বাসায়। তো প্রথম দিন যখন উঠেছেন, তো মালপত্র রেখেই, মালপত্র বলতে ওনার যেই জামা কাপড় এগুলো, আর ওনার বিসিএস প্রিপারেশনের যে বইগুলো ছিল তখন আগের বাসায় ছিল, সেগুলো তখনও শিফট উনি করেন নাই। তো জামা কাপড় রেখে উনি অফিসে চলে গিয়েছেন। পরে অফিসের ওয়ার্কিং আওয়ার শেষ করে সন্ধ্যার পর উনি বাসায় আসেন। তো বাসায় আসার পর উনি যখনই বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় বসেছেন, হঠাৎ করে ওনার শরীরটা কেন যেন ভারী হয়ে যায়। কেমন একটা অস্বস্তি বোধ ওনার মধ্যে হচ্ছিল। কিন্তু প্রথমবার যখন উনি এই বাসায় এসেছিলেন বেশ ভালো লাগছিল, বাসাটা খোলামেলা, খুব সুন্দর লাগছিল। কিন্তু এখন কেন জানি এক ধরনের অস্বস্তি বোধ কাজ করছে। তো উনি চিন্তা করলেন যে নতুন বাসা, এই কারণে হয়তো একটু অস্বস্তি বোধ হচ্ছে, সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই অস্বস্তি বোধটা একটু অন্যরকম ছিল। শরীরটা ভারী ভারী হয়ে যাওয়া, কেমন একটা অনুভূতি হওয়া, আর বারবার ওনার নজরটা যাচ্ছিল বেলকনির দিকে, বারান্দার দিকে। কেন জানি ওনার নজরটা ওই দিকেই যাচ্ছে, শুধু উনি নজরটা ফিরে রাখতে পারছেন। নজর তো উনি ফিরিয়ে রাখতে পারছেন না, বারবার তাকাচ্ছেন, তাকিয়েও যে ভয়ঙ্কর কিছু দেখছেন বিষয়টা এরকম না। একটা পর্যায়ে উনি কি করেন, ওই বেলকনির যে স্লাইডিং ডোর, থাই গ্লাসের যে ডোরটা, এটা উনি টেনে দেন। এরপর পর্দাটাও উনি টেনে দেন। তারপরও কেন জানি মনে হচ্ছে বারবার নজর ওনার ওই দিকেই যাচ্ছে। তো উনি তো শুয়ে পড়েছেন। রাত তখন বেশ অনেকই হয়ে গেছে। উনি তখন ঘুমের মধ্যে, তবে খুব যে গভীর ঘুম এটাও বলা যাবে না। উনি খাটের উপর তো শুয়ে আছেন, ঘুমের মধ্যেই হঠাৎ করে মনে হলো ওনার খাটের এক পাশে এসে অনেক ভারী কিছু বসেছে। আমরা যদি
খাটের উপর শুয়ে থাকি, তখন বেশ মোটাসোটা পরিপূর্ণ উচ্চতার একজন মানুষ যদি খাটের এক পাশে এসে বসে, তখন খাটটা কিন্তু এক পাশে চেপে যায়। চেপে যায় বলতে ওখানে একটা মানুষের যখন চাপ পড়ে তখন এক ধরনের একটা শব্দ হয়, এক ধরনের একটা অনুভূতি তারাই ফিল করেন যারা ওই সময় খাটে শুয়ে থাকেন। তো ওনার কাছে ওরকমভাবে মনে হয় যে কেউ একজন খাটের উপর এসে বসলো, এক পাশে বসলো, ওনার পায়ের দিকটাতে বসছে আর কি। আবার মনে হলো যে না, পায়ের দিকটাতে না, ওনার মাথার কাছে এসে বসেছে আবার। তখনও উনি ফিল করলেন সেটা। এটা ফিল করার পর ওনার ঘুমটা খুব হালকা হয়ে যায়। তখন কিন্তু ওনার ঘরে যে ফ্যান চলছে, এই ফ্যানের আওয়াজটা উনি কানে শুনতে পাচ্ছেন। মানে উনি চোখ খোলেন নাই, বাট ওনার ঘুমটা ভেঙে গেছে। হঠাৎ করে ওনার কানের কাছে বেশ মোটা ভারী কণ্ঠে কেউ একজন কথা বলে ওঠে। তো জাহিদ হোসেন ভাই জানিয়েছেন কণ্ঠটা এমন ছিল যে এই ধরনের কণ্ঠ আমরা অনেক সময় শুনতে পাই, বিশেষ করে আমরা সিনেমার অ্যানাউন্সমেন্টগুলো যখন রেডিওতে বা অন্য কোনো জায়গায় শুনতাম, যা আসিতেছে এরকম মোটা ভয়েসে যে কণ্ঠগুলো আমরা শুনতাম না, ওই রকম কণ্ঠ সরাসরি তাকে বলছে, এই তুই এই বাড়িতে কি করিস? এখানে কেন এসেছিস? তুই কেন এখানে? মনে রাখিস, এই বাসায় কোনো সন্তানাদি হবে না। জাস্ট এতটুকুই বলেছে। উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। উনি চোখ খুলে দেখেন না, আর কিছু নাই। তখন ফজরের আজান দিতেও বেশ দেরি। উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন, লাফ দিয়ে উঠে লাইট জ্বালিয়েছেন। লাইট জ্বালিয়ে দেখেন কিছুই নাই। তবে ওই বিছানায় ওই পাশে কিছু একটা বসেছিল, ওই জায়গাটা দেবে গেছে, এমন আলামত ওনার কাছে কিছুটা হলে মনে হচ্ছিল। এখন এইরকম সময় তো দরজা খুলে ওই আপু আর ভাইয়াকে ডাকাডাকি করা যায় না। ওনারা তো ঘুমাচ্ছেন, বিষয়টা ভালো দেখায় না। কিন্তু উনি অপেক্ষায় ছিলেন কখন সকাল হবে আর ওনারা ঘুম থেকে উঠে দরজা খুলে ড্রয়িং রুমে আসবেন। ওনার তো সারা রাত আর ঘুম হচ্ছে না। যখন সকালবেলা ওনারা ঘুম থেকে উঠে দরজা খুলেছেন, উনি তো দৌড়ে বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে দেখেন যে ওই আপু। তো আপুকে দেখে উনি বেশ চিৎকার করে বলে উঠেছেন, আপু তাড়াতাড়ি দিকে আসেন, তাড়াতাড়ি দিকে আসেন, আপনার সাথে আমার কথা আছে। বিশেষ করে মানুষ যখন খুব ভয় পায় বা মানুষের যখন খুব জরুরি কোনো কিছু থাকে, এক্ষুনি বলতে হবে, তখন কিন্তু মানুষের গলার ভয়েস যেরকম পরিবর্তন হয়েছে ওই রকমভাবে বলছে। তো ওনার এরকম চমকে ওটা দেখে ওই আপু ভয় পেয়েছেন যে কী হলো আবার। তখন ওই আপু বলছেন, তুমি শান্ত হও, বসো, এই সোফায় বসো। তো সোফায় বসার পর এই জাহিদ হোসেন ভাই উনি বলছেন যে আপু, আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, এই ব্যাপার আমি এই শুনেছি। এইটা শোনার পর এই আপুকে খুব চিন্তিত দেখা যায়। উনি ঘুম থেকে ওঠার পর স্বাভাবিকভাবে মানুষের ফেস এক ধরনের থাকে, সময়ের সাথে কিছুটা সময় পর সেটা ঠিক হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর ওনার চেহারা যেরকম ছিল, হঠাৎ করে মনে হচ্ছে চেহারাটা আরও মলিন হয়ে গেল। উনি গভীরভাবে কিছু চিন্তা করছেন। কয়েক মিনিট চিন্তা করার পর উনি কিছু কথা বলেন। মনে হলো উনি কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন। উনি বলেন যে আসলেই অনেকদিন ধরেই কেমন একটা অস্বস্তি বোধ হয়, এই জন্যই সাবলেট নিয়েছি যাতে করে এই সমস্যাটা কেটে যায়, কিন্তু বুঝতে পারলাম এখানে অন্য কোনো সমস্যা আছে। তখন ওই আপু বললেন যে উনি এর আগে সন্তান সম্ভবা হয়েছিলেন। 7 মাস যখন ওনার গর্ভের সন্তানের বয়স, হঠাৎ করেই এই সন্তান নড়াচড়া বন্ধ করে দেয়। এরপর যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন দেখা গেল এই সন্তানটি গর্ভের মধ্যেই মারা গিয়েছে। তো এরকম সমস্যার কথা উনি বলেন। এরপর ওই আপু বলেন যে ভাই তুমি অফিসে যাও, তোমার ভাইও অফিসে যাক, সন্ধ্যার পর তোমার ভাই এই বিষয়ে বিস্তারিত তোমাকে বলবে। তো উনি তখন মোটামুটি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে যান, কারণ হচ্ছে 7টার সময় ওনার অফিসের একটা স্টাফ বাস একটা নির্দিষ্ট জায়গায় আসে। এই জন্য তাড়াতাড়ি ওনাকেও বের হয়ে যেতে হবে। ওই সময় তো আর কথা বলার সুযোগও ছিল না, এই জন্য উনি দ্রুত চলে যান। তো ওনার স্বামী যখন আসার পর সন্ধ্যার দিকে আসে, উনিও চলে আসছেন। তো ওই ভাইয়াই এই জাহিদ হোসেন ভাইকে ডাক দেয়। তখন ওই আপুও ছিল পাশে। তখন দুজন মিলে এই বিষয়গুলো আবারও বলেন যে এই ব্যাপার। তখন বিষয়টা তো খুব চিন্তার বিষয়। মূলত মঙ্গলবারে উনি বাসায় উঠেছেন, মঙ্গলবার রাতের বেলা স্বপ্ন দেখেছেন, বুধবার এই স্বপ্নের কথা বর্ণনা করেছেন।
অর্থাৎ বৃহস্পতিবার উনি অফিস করে বাসায় চলে যাবেন। তো উনি বাসায় যখন গিয়েছেন, ওনার মা বাবার সাথে বিষয়টা শেয়ার করেন। এই জাহিদ হোসেন ভাই ওনার মা বাবার সাথে যখন বিষয়টা শেয়ার করেছেন, ওনার মা বাবা বলে যে, বাবারে তুই আর ওই বাসায় যাস না, তোর একটা সমস্যা হয়ে যাবে, নিশ্চয়ই এখানে অনেক ভয়ঙ্কর কিছু আছে, তোর একটা বিপদ হবে, তুই যেহেতু এরকমটা দেখছিস, সুতরাং তুই ওই বাসায় যাবি না। এখন কি করবেন উনি? মা বাবা বলতেছেন। বাসায় থেকেই তখন ওনার বিভিন্ন বন্ধু বান্ধবদেরকে ফোন দিচ্ছেন যে আশেপাশে কোনো, তো ওরকমভাবে যখন কিছু পাওয়া যাচ্ছিল না, একটা পর্যায়ে এসে উনি সিদ্ধান্ত নেন যে না, উনি বাসা পরিবর্তন করবেন না। কেননা ওই আপু ভাইয়া যেরকম আন্তরিকতা দিয়ে ওনাকে বাসা ভাড়াটা দিয়েছেন, ছোট ভাইয়ের মতো করে দেখছেন, তো ওনারা এরকম একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই মুহূর্তে কিভাবে উনি ওনাদেরকে বিপদে ফেলে চলে আসবেন? এটা একটা সমাধান তো করে যেতে হবে। উনি চিন্তা করলেন যে উনি বাসা পরিবর্তন করবেন না, তবে উনি এতটুকু পরামর্শ দিয়েছিলেন ওই ভাইয়াকে ফোন করে যে, ভাইয়া এই বাসায় মনে হয় সমস্যা আছে, বাসাটা পরিবর্তন করতে হবে, কিন্তু আমি আপনাদের সাথেই থাকব। তখন এরকম কথাবার্তাই হয়ে যায় যে জাহিদ হোসেন ভাই ওনাদেরকে ছেড়ে যাবেন না। তো ওই বাসায় থেকেই ওনারা বাসা খুঁজছিলেন অন্য কোনো জায়গায়। সন্ধ্যার দিকেই ওই ভাইয়া এবং জাহিদ হোসেন ভাই উনি চলে আসতেন, দুইজন মিলে বাসা খুঁজতেন। তবে ওই যে মোটা ভারী কণ্ঠে ওনাকে যে বলেছিল যে কথাটা, এটা উনি পরবর্তীতে আর না শুনলেও ওই অস্বস্তি বোধটা এটা কিন্তু ছিল। আরও একটি বিষয় ওই ভাইয়া বলেছিলেন জাহিদ হোসেন ভাইকে, ওই ভাইয়া বলেছিলেন যে ওনার স্ত্রীর গর্ভের 7 মাসের সন্তানটি নড়াচড়া বন্ধ করে দেওয়ার কয়েকদিন আগে উনি একটি স্বপ্ন দেখেছিলেন। কি সেই স্বপ্ন? উনি স্বপ্নে দেখেছিলেন এই যে যেই রুমটাতে এই জাহিদ হোসেন ভাই উনি ভাড়া নিয়েছেন, উনি স্বপ্নে দেখেন যে ওই ভাইয়া ওই রুমে শুয়ে আছেন। তো একটি বাচ্চা, 1-1.5 বছর বয়সী বাচ্চার মতো হবে আর কি, সে দৌড়াদৌড়ি করছে, খেলছে। খেলতে খেলতে বাচ্চাটা কি করলো, বাচ্চাটা দৌড়ে ওই বেলকনির দিকে চলে যাচ্ছে। আর ওই ভাইয়া কিন্তু শুয়েই আছেন, শুয়ে শুয়ে সেটা দেখছেন। ওই বাচ্চাকে উনি চেনেন না। বাচ্চাটা বেলকনির দিকে দৌড়ে যাচ্ছে, হঠাৎ করে বাচ্চাটা পেছন দিকে ঘুরলো, ঘুরে ওই ভাইয়ার দিকে তাকিয়ে হাসি দিল। হাসি দেওয়ার পর ওই বাচ্চাটা বেলকনি থেকে এক লাফ দিয়ে নিচে পড়ে গেল। তখন ওই ভাইয়া তাড়াতাড়ি করে ওই বেলকনির দিকে চলে গেলেন বাচ্চাটার কি হলো দেখার জন্য। উনি নিচ দিকে তাকিয়ে দেখেন ওই বাচ্চাটা নিচে পড়ে এমনভাবে চ্যাপ্টা হয়ে গেছে, মারা গেছে, একদম রাস্তার সাথে মিশে গিয়েছে। অনেক সময় অনেক পাকা নরম ফল যদি আমরা উপর থেকে ফেলে দিই, তখন ফ্লোরের উপর পড়লে যেরকম চ্যাপ্টা হয়ে যায় না, ওরকম হয়ে গেছে। এই স্বপ্নটা দেখার পর উনি ধর্মর করে উঠে বসেন, যার এটা কি দেখলাম। এর কয়েকদিন পরেই ওনার স্ত্রীর গর্ভের সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই স্বপ্নের একটা দুর্দান্ত অর্থ ছিল, যেটা ওই সময়ের প্রেক্ষাপটে উনি বুঝতে পারেন নাই। তো এটা জাহিদ হোসেন ভাইকে জানিয়েছেন। তো যাক, বাসা ওনারা খুঁজছিলেন। তবে এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদেরকে ভালো কোনো হুজুর দেখাতে বলেন। এর ভিতরে আর একটা সমস্যা হয়ে যায়, লকডাউন শুরু হয়ে যায়। লকডাউন শুরু হয়ে গেলে অফিস আদালতও বন্ধ হয়ে যায়। এই জাহিদ হোসেন ভাই উনি ওনার যে বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি নাজিরহাট পৌরসভাতে, সেখানে উনি চলে যান। তো এর মধ্যে ফোনে যোগাযোগ হচ্ছিল ওই ভাইয়া আপুদের সাথে, ওনারা হুজুর দেখাচ্ছিলেন। একটা পর্যায়ে ওই ভাইয়া ফোন করে জানান আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে। মূলত ওই ভাইয়া জানান যে এই ভাইয়া এবং আপুর উপরে ভয়ঙ্কর এক জিন চালান করে দেওয়া হয়েছে, বিশেষ করে এই আপুর উপরে এর প্রভাবটা খুব বেশি। আর এই জিনটা শুধু একটা কাজই করবে, কোনো সন্তানাদি হতে দেবে না। আর এই কাজটা মূলত কে করেছিল? ওই ভাইয়া যেই অনুমানটা করেছিলেন, এটা হচ্ছে তারই আপন বড় ভাইয়ের স্ত্রী। মূলত এই ভাইয়া এবং আপু পছন্দ করে বিয়ে করেছিলেন, যেটা পরিবার থেকে আসলে মেনে নেয়নি প্রথম দিকে, পরবর্তীতে মেনে নিয়েছে। তো তখন তো আসলে কি করবেন, ওনারা মেনে নিতে বাধ্য হয়েছেন। এখন চাকরির সুবাদে ওই ভাইয়া তো তার ওয়াইফকে নিয়ে, মানে ওই আপুকে নিয়ে চলে আসছেন অন্য আর একটা জায়গায়, সেখানে বাসা ঠিক করেছেন, ওনারা ঘর সংসার করছেন। মূলত ওই ভাইয়ার বড় ভাইয়ের স্ত্রী, তিনি এই কুপরামর্শটা তার পরিবারের সদস্যদেরকে দিয়েছেন যে এই ছেলে তো বিয়ে করেছে এই মেয়েকে, তো এই মেয়ের জন্য কোনো সন্তান সন্ততি না হয়।
এখানে দুটা উদ্দেশ্য। এক, এই ছেলের কোনো ওয়ারিশ যদি জন্মগ্রহণ করে তাহলে সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে, এটা একটা সমস্যা। তো কোনো সন্তানাদি হতে দেয়া যাবে না, যেন কোনো ওয়ারিশ সৃষ্টি না হয়, আর সম্পত্তি ওই ভাইয়ার যে বড় ভাই সেই যেন ভোগ দখল করতে পারে। এই কুপরামর্শটা সেই বড় ভাইয়ের স্ত্রীর মাথা থেকে আসছে এবং সেই পরামর্শে সম্মত হয়েই এই ভয়ঙ্কর অপকর্মটা ওনারা করেছেন। তো হুজুরের কাছ থেকে এই ধরনের তথ্য পাওয়ার পর হুজুর ওনার পদ্ধতিতে রুকিয়া করে এই সমস্যাটা সমাধান করেছিলেন। এক্স্যাক্ট কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন এই বিষয়ে অবশ্য জাহিদ হোসেন ভাই বলতে পারেন নাই। আসসালামু আলাইকুম, আমি আরমান সরকার। যেই ঘটনাটি শেয়ার করব তা সংগ্রহ করেছি বান্দরবন জেলার কোনো এক তান্ত্রিকের কাছ থেকে। ওনার নাম হলো লাক্ষা জট তান্ত্রিক। ওনার বাড়ি বান্দরবন হলেও ঢাকাতে ওনার নিয়মিত যাতায়াত আছে। বলতে গেলে এই স্থানেই ওনার বাসা। ওনার বর্তমান বয়স প্রায় ৪৫ বছর। সঠিক জন্মসাল ওনার মনে নেই। শরীরের গঠন দেখে আন্দাজ করে এতটুক বোঝা দেয় যে আসলে ওনার বয়স কি আদৌ ৪৫ কিনা। তবে যেটা বোঝা যায় যে বর্তমান বয়স ৪৫ বছর। ওনার সাথে আমার পরিচয় হয়েছে এক কাছের বড় ভাইয়ের মাধ্যমে। সেই ভাইটি নিজের একটি কাজের ফলাফল পান দেখে এই তান্ত্রিকের ব্যাপারে আমাকে জানান। একদিন কথার প্রসঙ্গে এই লাক্ষাজট তান্ত্রিকের কথা উঠে আসে। পরবর্তীতে তান্ত্রিকের সাথে যোগাযোগ করা হলে ওনার সাথে কথা বলে খুব অল্পই ওনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে জানা গেছে। ওনার যখন বয়স ২০ বছর তখন থেকেই তিনি এসব তন্ত্র সাধনার সাথে যুক্ত রয়েছেন। ওনার গুরু ছিলেন একজন, যার থেকে ওনার এসব সকল কিছু শেখা। বর্তমানে সেই গুরু জীবিত নেই। ওনার ভাষ্যমতে গুরু জীবিত না থাকলেও ওনার গুরু ওনাকে যে সকল তন্ত্র সাধনার কলা কৌশল শিখিয়ে গেছেন তাতে উনি ওনার গুরু থেকে কম পারদর্শী নয়। আমি ওনাকে বেশ কিছুদিন ওনার কোনো একটি কাজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য জোরাজুরি করি। রাজি ছিলেন না। অবশেষে চেষ্টার পর প্রায় ১ মাস চেষ্টার পর ওনার থেকে একটি ঘটনা সংগ্রহ করা যায়। ওনার ঘটনা আমি ওনার মতো করে বলছি। আমি লাক্ষা জট, এটা আমার আসল নাম না। মানুষ আমাকে এই নামে কেন ডাকে তাও আমি জানি না। মানুষ ডাকে তাই আমিও নিজের নামটা এটাই মানি। আসল নামের প্রয়োজন হয় না। আমার মতে মানুষের নাম তো বেঁচে থেকে তার কাজে, এবং মানুষ বাঁচেই তার কাজের মধ্যে। আমি যেসব কাজ করি হয়তো এর জন্যই মানুষ আমাকে এই নামে ডাকে। এই কাজটা সরাসরি আমি হাতে পাই না, পেয়েছি একটি হুজুরের মাধ্যমে। হুজুর মোটামুটি আমার পরিচিত। হুজুর এর আগেও কয়েকটি কাজ নিয়ে এসেছিল আমার কাছে। হুজুর নিজেই এই সকল কাজ করে, যেগুলো ওনার পক্ষে সম্ভব হয় না বা রিস্ক বেশি, সেগুলো আমার কাছে নিয়ে আসে। আমার কাছে নিয়ে আসলেই যে কাজটা হয়ে যায় এমন কিছু না। আমি চেষ্টা করি, কখন সফল হই আবার কখনো হই না। আমি গিয়েছিলাম আমার সাধনার জন্য। সাধনার সময় আমি নিরুদ্দেশ হয়ে যাই। কোনো দিন দুনিয়ার খবর থাকে না আমার খবর নেওয়ারও কেউ থাকে না। বউ বাচ্চা নাই, খবর নেবে কে? তবে খবর রাখে আমার সাথে যারা থাকে তারা মনে করে তারা মানে কারাটা কি বোঝা গেছে? তারা মানে যাদের নিয়ে আমার সব রকম কাজ। এমন এক সাধনার জন্য নিরুদ্দেশ হয়ে গেছিলাম ১ সপ্তাহের মতো। এসে শুনি কোন এক হুজুর নাকি প্রতিদিন এসে আমাকে খুঁজতেন। হুজুরের কথা শুনে আমি বুঝতে পারি যে সেই হুজুরই হয়তো এসছে। যেহেতু এতবার এসছে আমাকে খুঁজতে, তাই আমি দেরি না করে হাঁটতে হাঁটতে যাই হুজুরের কাছে। গিয়ে হুজুরকে পেয়ে যাই। হুজুর আমাকে দেখে অনেকটা তড়িঘড়ি করে আমার কাছে এসে বলে, ভাই আপনি এসছেন অবশেষে, কতদিন আপনার খোঁজে ছিলাম। তখন আমি হুজুরকে বলি, আচ্ছা কি সমস্যা বলেন তো, এত জরুরি কি দরকার আছে? হুজুর তখন বলে, ভাই আমার একটা কাজ আসছে আমার কাছে। রোগীর অবস্থা খুবই করুণ, কাজটা আমার পক্ষে করা সম্ভব না। আমি চেষ্টা করেছি কয়েকদিন, কিন্তু কোনো ফলাফল পাই নাই। যারা এই সমস্যা করছে তারা আমাকে আরও হুমকি দিয়েছে। আমি এখান থেকে না সরলে আমাকে গরুর মতো করে জবাই করে আমার রক্ত দিয়ে ওরা তৃষ্ণা মেটাবে। আমি তখন হুজুরকে বলি, আপনি এই কাজ ছেড়ে দেন, এই কলিজা নিয়ে এসব কাজ করতে পারবেন না। এতটুকু ধমকেই ডরিয়ে গেছেন, তাহলে আর কাজ করবেন কিভাবে? হুজুর বলে যে, না ভাই, কাজটা আসলেই বেশি রিস্কি, রোগীকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। আমার মনে হয় আপনি কিছু করতে পারেন।
আপনি কাজটা করেন, টাকা পয়সা নিয়ে টেনশন করেন না, আপনি যা আবদার করবেন সেই ফ্যামিলি দিবে। তখন আমি বলি, আচ্ছা করবো, সমস্যা নাই। এখন বলেন সমস্যাটা কি, আপনি কি কি জানতে পারছেন একেবারে শুরুর থেকে বলেন। হুজুর আমাকে বিস্তারিত সব বলতে শুরু করে। ছেলেটার নাম জামাল। ঘটনা 2014 সালের ঘটনা। ওনার সাথে ধারাবাহিকভাবে ঘটছিল ঘটনাগুলো। জামাল ভাই জীবিকার উদ্দেশ্যে কাতারে চলে যান। সেই সময় জামাল ভাইয়ের বয়স 24 কি 25 বছর হবে। সেখানে একটা কোম্পানিতে তিনি চুক্তিবদ্ধ হন 2 বছরের জন্য। কোম্পানি থেকে ওনাকে থাকার জন্য একটা বাসা দেওয়া হয়। সেই বাসায় অনেকগুলো রুম ছিল। বাসাটা ছিল একতলা। অন্য যেই রুমে বাকি রুম ছিল সেই রুমগুলোতে 2 থেকে 3 জন একসাথে থাকত। জামাল ভাই যেই রুমে ওঠেন সেখানেও ওনার সাথে আরও 3 জন ছিল। সাধারণভাবে এক রুমে 3 জন থাকা যেত। রুম আর না থাকার কারণে জামাল ভাই যে রুমে ওঠেন সেখানে 4 জন থাকতে হবে। তো কি, সেখানে ওনারা থাকতে শুরু করেন। যেহেতু 3 জনের জায়গায় 4 জন থাকতে হচ্ছিল, তাই ওনাদের বেশ কষ্ট হচ্ছিল। তো একদিন জামাল ভাই বাড়ির শেষ দিকে গিয়ে দেখেন একটা রুম তালাবদ্ধ। দেখে মনে হচ্ছিল সেখানে কেউ থাকে না। এই বাড়ির যে দায়িত্বে ছিল, অর্থাৎ ওনাদের এখানের ম্যানেজার, সে আবার বাংলাদেশি ছিল। জামাল ভাই সেই ম্যানেজারকে জিজ্ঞেস করেন যে ওই শেষের দিকে রুমে কি কেউ থাকে না, আর যদি কেউ না থাকে তাহলে ওনাকে যেন সেখানে থাকতে দেয়, কারণ ওনার রুমে থাকাটা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে ওনাদের জন্য। এই ম্যানেজারও বেশি দিন হয়নি এখানে এসছে, তাই তিনি এই বাড়ির সম্পর্কে তেমন কিছু জানতেন না। তো ম্যানেজার বাংলাদেশি ছিল, তাছাড়া জামাল ভাইও বাংলাদেশি। সেই সুবাদে ম্যানেজার জামাল ভাইকে সেই রুমে থাকার অনুমতি দিয়ে দেয়। জামাল ভাই কল্পনাও করতে পারেনি ওনার এই সিদ্ধান্ত ওনার জীবনে কাল হয়ে আসবে। জামাল ভাই পরের দিন ওনার জিনিসপত্র নিয়ে সেই রুমটাতে শিফট হয়ে যান। তিনি আসার আগদিন পর্যন্ত রুমটি তালাবদ্ধ ছিল, অনেক দিন ছিল তালাবদ্ধ। তিনি রুমের অবস্থা দেখেই বুঝতে পারেন, কারণ রুমটা অনেকটা এলোমেলো ছিল আর একটা ভ্যাপসা গন্ধ হয়েছিল। জামাল ভাই নিজের মতো করে সম্পূর্ণ রুমটা পরিষ্কার করে সবকিছু গুছিয়ে নেন। বেশ ভালোভাবেই চলছিল সবকিছু। তিনি যেখানে ছিলেন সেখানে তিনি এবং সেই ম্যানেজার ব্যতীত আর কোনো বাংলাদেশি ছিল না। ম্যানেজার মাসে 2-1 দিন এসে সকলের খোঁজ খবর নিয়ে চলে যেতেন। তবে ইন্ডিয়ান এবং পাকিস্তানি ছিল বেশ কয়েকজন। ভাষার সমস্যার জন্য তাদের সাথে তেমন কথা হতো না। তিনি একাই থাকতেন। বাসা থেকে কাজ এবং কাজ শেষ করে বাসা, এভাবেই দিন কাটছিল জামাল ভাইয়ের। জামাল ভাই 2 শিফটে কাজ করতেন, দিন এবং রাত। কয়েকদিন রাতে কাজ করতেন, আবার কয়েকদিন দিনে কাজ করতেন। ঘটনাটা শুরু হয় একদিন রাতের বেলায়। সেদিন জামাল ভাইয়ের দিনে ডিউটি ছিল। উনি সারাদিন ডিউটি শেষ করে বাসায় ফিরে রান্না করে খেয়েই ঘুমিয়ে পড়েন। বেশ রাতে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার কারণ ছিল ওনার শরীরে কপালে পানি জাতীয় কিছু পড়ছিল। জামাল ভাই ঘুম থেকে জেগেও দেখেন ওনার কপাল ভিজে গেছে। উনি লাইট জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে কি সমস্যা হয়েছে। উনি কপাল হাত দিয়ে মুছে হাতে তাকিয়ে দেখেন হাত লাল হয়ে গেছে। উনি তো আশ্চর্য যে হাত লাল হবে কেন। উনি বুঝতে পারেন যে এগুলো রক্ত। উনি ভেবেছেন কপাল কি কেটে গেছে নাকি মশা রক্ত খেয়েছে বা কিছু একটা। উনি আয়নাতে খেয়াল করে দেখেন যে ওনার কপালে কিচ্ছু হয়নি। তাই তিনি সিলিংয়ে খেয়াল করে দেখেন যে সেখানে কি কিছু আছে নাকি। এমনকি ওনার রুমে রক্ত আসতে পারে, ওইখানে এমন কিছুই ছিল না যে উনি এরকম কিছু পাবে। বিষয়টা ওনার কাছে বেশ অদ্ভুত লাগতে থাকে। এটা নিয়ে বেশি কিছু না ভেবে পুনরায় তিনি ঘুমিয়ে পড়েন। এই ঘটনার পরের দিন উনি রাতে ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে ওনাকে বেশ অস্বস্তি লাগছিল। এক পর্যায়ে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম থেকেই উঠেই তিনি একটা পচা গন্ধ পেতে শুরু করেন। গন্ধটা কিসের তা কিছু সময় নিয়ে তিনি চেষ্টা করেন অনুধাবন করার। আসলে এটা রক্ত পচে গেলে যেরকম গন্ধ হয় সেরকম গন্ধটা। এবার বুঝতে পারেন তিনি কোনটার সাথে মেলানো যায়। কোরবানি ঈদের সময় গরু কোরবানি দেওয়া হলে পরবর্তীতে রাস্তায় এমন গন্ধ হয়ে থাকে। ওনার কাছে বিষয়টা অস্বাভাবিক লাগতে থাকে, কারণ ওনার আশেপাশে তো এমন কিছুই ছিল না। তাহলে এই রক্ত পচা গন্ধ আসবে কিভাবে? 10 থেকে 15 মিনিট গন্ধটা পাওয়ার পর সেই গন্ধটা চলে যায়। সেই রাতে তিনি আর ঘুমাতে পারেননি। এর বেশ কয়েকদিন পর ওনার রাতে ডিউটি ছিল।
যথারীতি উনি রুমে তালা দিয়ে কাজে চলে যান। পরের দিন সকালে যখন উনি রুমে ফিরে আসেন, রুমের দরজা খুলে উনি বাকরুদ্ধ হয়ে যান। উনি দেখেন যে ওনার রুমের সব কিছু এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে রুমের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে গেছে। এই রকম হওয়ার কোনো রকম কারণ উনি খুঁজে পাচ্ছিলেন না, কারণ রুম তো ছিল তালাবদ্ধ। তাছাড়া বাহির থেকে বাতাসে এমন হবে তাও সম্ভব ছিল না, কারণ জানালাও লাগানো ছিল। কি আর করবার, উনি নিজের মতো সব কিছু গুছিয়ে আগের মতো ঠিক করেন। অন্য আরেকদিন রাতে অনবরত একটা শব্দ পেয়ে ওনার ঘুম ভেঙে যায়। উনি জেগেও শব্দটা শুনতে পারছিলেন। কিছুক্ষণ শোনার পর বুঝতে পারেন যে শব্দটা ওনার জানালার বাইরে থেকে আসছে। ওনার জানালার বাইরে অন্য আর কোনো বাসা ছিল না, অনেকটা খালি মাঠের মতো সেই দিকটা ছিল। আর শব্দটা উনি ভালোভাবে খেয়াল করে বুঝতে পারেন যে ধারালো ছুরি বা তলোয়ার দিয়ে একটার সাথে আরেকটা ঘর্ষণ করলে যেরকম শব্দ হয়, সেই শব্দ তিনি ওরকম শব্দ তিনি সে জায়গায় পেয়ে যান। ওনার জানালা লাগানো ছিল। উনি জানালার পাশে কান লাগিয়ে ভালোভাবে সেই শব্দের উৎসটা খোঁজার চেষ্টা করছিলেন। শব্দটা ঠিক ওনার জানালার পাশ থেকেই আসছিল এবং বেশ তীব্র ছিল, যেটা কানে লাগছিল। উনি ভাবছিলেন এত রাতে এখানে ছুরি নিয়ে কে কি করবে। পরক্ষণে তিনি আবার ভাবেন, রুমমেটরা কি তার সাথে তাহলে ফাজলামি করছে। উনি জানালা না খুলেই জিজ্ঞেস করেন যে কে বাহিরে, কে শব্দ করে। তো যখনই উনি জোরে এটা বলেন, উনি স্পষ্ট শব্দ শুনতে পান যে সেখান থেকে দৌড়ে চলে যায় কেউ। দৌড়ে গেলে যেমন ধূপ ধূপ শব্দ হয়, সেই যাওয়ার শব্দটা পাওয়া যায়। দৌড়ের শব্দ শুনে জামাল ভাই নিশ্চিত ছিলেন যে এটা অন্য রুমমেট কেউ হবে। পরদিন সকালে ওনার পাশের রুমের লোকদের জিজ্ঞাসা করলে কেউ স্বীকার করে না। তাদের ভাষ্যমতে সারাদিন ডিউটি করে এত রাতে ঘুম বাদ দিয়ে এসব ফাজলামো করার মনোমানসিকতা কারণ নেই। জামাল ভাই এটা আর সিরিয়াসভাবে নেয় না। আসলে ঘটনাগুলো ক্রমাগতভাবেই ঘটছিল এবং ঘটনাগুলো শুধুমাত্র রাতেই ঘটে। অন্য আরেকদিন রাতে ওনার পানির পিপাসায় ঘুম ভেঙে যায়। উনি পানি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। পাশেই রাখা টেবিলে থেকে গ্লাসে পানি নেন উনি যেই না পানি মুখে দিয়েছে সাথে সাথে ছিটকে পানি ফেলে দেন, কারণ পানি মুখে নেওয়ার সাথে সাথেই তার কাছে মনে হচ্ছিল পানিটা তুলনামূলক গরম এবং লবণাক্ত। এইটা তো সম্ভবই না। বিষয়টা আরও ভালোভাবে বুঝবার জন্য তিনি মোবাইলের লাইট ধরেন গ্লাসের অবস্থাতে দেখে তিনি হতবাক। উনি দেখেন যে গ্লাস ভর্তি লাল রং, অর্থাৎ রক্তাক্ত পানি। পরিষ্কারভাবে বলতে গেলে উনি গ্লাসে করে রক্ত খাচ্ছিলেন। উনি যেই জগ থেকে পানি নিয়েছিলেন, গ্লাসের সেটি চেক করে দেখেন সেখানে পানি তো ঠিক আছে, সাধারণ মতোই। জামাল ভাই তখন পুনরায় গ্লাসে তাকিয়ে দেখেন এখন আবার ঠিক আছে, এখন পানি দেখা যাচ্ছে। তখন তো উনি আরও বেশি আশ্চর্য হয়ে যান। উনি কোনো কারণ মিলাতে না পেরে নিজেই ঘুমের ঘরে ভুল দেখেছেন এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেন। তো পরের দিন সকালে যথারীতি উনি ডিউটিতে চলে যান। কাজ করার এক পর্যায়ে উনি ঠিক ওনার রুমের পাওয়া সেই পচা রক্তের গন্ধটা পেতে শুরু করেন আর কি। উনি আশপাশে দেখতে থাকেন যে সমস্যা কি, এখানেও এই গন্ধ কোথা থেকে এসছে, কিন্তু সেখানে কোনো কিছুই পেলেন না। ওনার আশপাশে যারা কাজ করছিলেন তাদের জিজ্ঞাসা করেন যে তারা কি এরকম কোনো গন্ধ পেয়েছেন কিনা, কিন্তু সকলে না করে না, এরকম গন্ধ তারা পায়নি। তার মানে এই গন্ধটা শুধুমাত্র জামাল ভাই একাই পাচ্ছিলেন। এই সময় তো উনি কিছুটা নার্ভাস হয়ে যান, কারণ গন্ধ থাকলে তো সকলেরই পাওয়ার কথা, কিন্তু অন্য কেউ পাচ্ছিল না উনি ব্যতীত। 15 থেকে 20 মিনিট পর গন্ধটা চলে যায়। এই দিনের পর থেকে উনি বিষয়টাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করেন যে আসলেই হয়তো ওনার সাথে প্যারানর্মাল কিছু ঘটছে, কারণ এর পূর্বে কয়েকটা ঘটনা ঘটেছে ওনার সাথে। দেশে ওনার পরিবারের সাথে কথা হলে উনি ওনার বাবাকে বিষয়টি জানান। উনি কয়েকদিন কি উপলব্ধি করেছেন। তো ওনার বাবা ওনাকে নামাজ পড়তে বলেন নিয়মিত, আর ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমাতে বলে দেন। অন্য আরেকদিনের ঘটনা, উনি রাতে গোসল করতে যান। ওনাদের ওখানে প্রতিটি রুমেই অ্যাটাচড বাথরুম ছিল। তো উনি বাথরুমে প্রবেশ করে ঝর্ণা ছেড়ে নিচে দাঁড়িয়ে যান। হঠাৎ করে ওনার বাথরুমে থাকা বেসিনের আয়নার দিকে ওনার নজর যায়। উনি আয়নায় দেখেন যে ঝর্ণা দিয়ে ওনার শরীরের উপর
রক্তের মতো লাল রঙের পানি পড়ছে। উনি ভয়ে চিৎকার দিয়ে ওঠেন। তাৎক্ষণিক ওনার সরাসরি ওপরে থাকা এবং ওনার শরীরে তাকিয়ে দেখেন যে সব কিছু ঠিক আছে, সাধারণ পানি পড়ছে ঝর্ণা থেকে। পরবর্তীতে উনি আয়নার দিকে তাকিয়ে দেখেন যে পূর্বের মতোই রক্তের মতো পানি ঝরছে। বিষয়টি উনি কিছুতেই বুঝতে পারছিলেন না। উনি দ্রুত শরীর গোসল শেষ করে বেরিয়ে যান। এমন অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছিল বিধায় উনি ওনার রুমের পাশে অন্য রুমের একজনকে থাকতে বলে। সেই লোক ওনার সাথে থাকা শুরু করে দেয়। উনি আসার পর থেকে 1 সপ্তাহের মতো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি। তো একদিন জামাল ভাইয়ের নাইট ডিউটি ছিল। জামাল ভাই ডিউটিতে চলে যান। সেই সময় বাসায় ছিলেন ওনার রুমে নতুন আসা রুমমেট। ওই লোক ছিলেন ইন্ডিয়ান। উনি ওনার মতো খাওয়া দাওয়া করে রাতে স্থানীয় সময় রাত 10টার দিকে শুয়ে পড়েন। তো কিছুক্ষণের মধ্যেই উনি ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে উনি খেয়াল করেন ওনার পা ধরে হ্যাচকা টান দিয়ে কেউ বিছানা থেকে ফেলে দেয়। উনি তো একদম থতমত খেয়ে যান। কি হলো বিষয়টা? প্রথমত ঘুমের ঘরে ছিলেন, এর মধ্যে এভাবে কেউ বিছানা থেকে ফেলে দিয়েছে। উনি ভেবেছে অন্য কেউ বা জামাল ভাই এরকম করেছে কিনা, কিন্তু ওনার স্পষ্ট মনে আছে ঘুমাতে যাবার আগে ওনার রুমের গেটটি উনি ভালোভাবে লক করেছিল। তাও রুমের গেটটির লকটা নাকি আছে নাকি চেক করেন, দেখেন যে লক লাগানোই। রুমের বাহিরে আর কেউ আসার কোনো পরিস্থিতি নেই। তাৎক্ষণিক তিনি এই রুম ছেড়ে ওনার আগের রুমে চলে যান। পরের দিন জামাল ভাই ডিউটি থেকে আসলে তিনি জামাল ভাইকে জিজ্ঞেস করেন যে এই রুমে কোনো সমস্যা আছে কিনা বা ওনার সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে কিনা। তো জামাল ভাই ওনার সাথে পূর্বের যে বিষয়গুলো ঘটেছে সেগুলো এড়িয়ে যায় আর জানায় যে না, এমন কিছু ঘটনা তো তিনি কখনো অনুভব করেননি। এই ঘটনার পর থেকে জামাল ভাই বিষয়টাকে এবার গুরুত্ব দেওয়া শুরু করে যে আসলেই কিছু ঘটছে। তো একদিন রাতে উনি ঘুমিয়েছিলেন, ঘুমের স্বপ্ন দেখছিলেন যে একটা মেয়ে একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ওনার পরিচিত। মেয়েটার এক হাতে একটা সাদা কাগজ আর অন্য হাতে একটা ছুরি ছিল। হঠাৎ করে মেয়েটা ছুরি দিয়ে তার নিজের হাতেই টান দেয়, অর্থাৎ নিজের হাত নিজেই কেটে ফেলে। কাটার ফলে রক্ত পড়ছিল। সেই রক্ত দিয়েই কাগজে জামাল লেখা। নামটা লিখে নিয়ে যায় সে কাগজটা নদীর দিকে দিয়ে কেমন যেন বিড়বিড় করে বলতে থাকেন। কিছুক্ষণ পর জোরে জোরে বলতে থাকে, কে আছোস আয়, সওদা করব সওদা, রক্তের সওদা, এক রক্তের বিনিময়ে এক রক্ত। কাগজে লেখা নামের লোকটার রক্তের সওদা হবে। আমার রক্ত নিয়ে যা আর ওর রক্ত নিয়ে আয়। এগুলো বলে মেয়েটা সেই কাগজটা নদীতে ফেলে দেয়। কাগজটা নদীতে ফেলে দেওয়ার সাথে সাথেই বড়শিতে খাবার দিয়ে নদীতে ফেললে মাছ যেভাবে বড়শিতে টান দিয়ে নিয়ে যায়, ঠিক সেভাবেই কিছু একটা কাগজটাকে টান দিয়ে পানির নিচে নিয়ে যায়। এই পুরো বিষয়টা উনি স্বপ্নে দেখেন। স্বপ্নটা উনি ভুলেও যান। একদিন উনি ওনার রুম গুছাচ্ছিলেন, তো ওনার খাটের নিচ থেকে একটা কাগজ পাওয়া যায়। কাগজটা হাতে নিয়ে দেখেন যে সেখানে ওনার নাম লেখা। আর সেই জিনিসটা যেটাতে নাম লেখা হয়েছে, রক্ত দিয়ে লেখা হয়েছিল, তা শুকিয়ে কালো হয়ে আছে। আঙ্গুল কিছু লাগিয়ে কাগজে নাম লিখলে যেমন আঁকা বাঁকা হয়ে থাকে, ঠিক তেমনই লেখা এটাতে। এটা দেখেই তো সাথে সাথে ওনার সেই দিনের স্বপ্নের কথা মনে পড়ে যায়। আর বিষয়টা দেখেছিল স্বপ্নে, তাহলে এটা সরাসরি এখানে আসলো কিভাবে? উনি কোনো কিছুই মিলাতে পারছিলেন না। ওই কাগজটা উনি আগুনে পুড়িয়ে ফেললেন। অন্য আরেকদিন উনি স্বপ্নে দেখেন একটা খালি ঘর, সেখানে একটা চট আর গরুর মাংস কাটার যেই গাছের গুঁড়িগুলো থাকে সেগুলো রাখা। সেখানে বেশ কিছু ছুরি চাপাতিও রাখা ছিল। দেখে মনে হচ্ছিল একটা কসাইখানা, যেখানে কোনো প্রাণী কাটার প্রস্তুতি করা হচ্ছে। কিছুক্ষণ পর সেই রুমে কয়েকজন লোক প্রবেশ করে। একটা লোকের মাথায় কালো জাতীয় কিছু পেঁচিয়ে হাত পা বাঁধা অবস্থায় ধরে নিয়ে আসা। লোকটাকে সেই বিছানায় রাখা চটের উপর এনে শুইয়ে দেওয়া হয়। আর লোকটাকে জ্যান্ত অবস্থাতেই একটা কোপ দিয়ে কেটে ফেলা হয়। হাতটা কেটে সেখানে থাকা একটা লোক সেই কাটা হাতের মাংসের মধ্যে বিশাল একটা কামড় বসিয়ে দেয়। হিংস্র জন্তুর মতো টেনে টুনে হাত থেকে মাংস ছিঁড়ে চাবাতে থাকে। চাবানোর এক পর্যায়ে লোকটা বলে, ওর মাংসের স্বাদ কম রে। অন্য আরেকটা লোককে বলে, ওর মুখের কাপড়টা সরা, ওরে জিগাই, ওর মাংসের স্বাদ এত বিশ্রী কেন? যেই না মুখের থেকে কাপড়টা সরায়, তখন জামাল ভাই দেখে এটা ওনার বাবা। ওনার সামনে ওনার বাবাকেই কেটে কুটে খাচ্ছে। যখন ওনার বাবার চেহারা খোলা হয়,
চেহারা খোলার সাথে সাথে সেই লোকটা বলে, ধুর, সদা তো ভুল হয়েছে, সদা তো করা হয়েছিল ওর পোলার, এর লাগেই তো যেই জিনিস দেখা সওদা করা হয়েছিল ওইটার স্বাদ পাই না। তখন ওনার বাবা হাসছিলেন আর বলছিলেন, আমার মাংসের স্বাদ নাই, তাইলে আমার ছেলেরে খাওয়ান। ওই কি বলে দেখি। এটা বলে ওনার বাবাই নিজেই নিজের কাটা হাতটা জামাল ভাইয়ের দিকে ছুঁড়ে মারে। তো ছুঁড়ে মারার সাথে সাথে ঘুম থেকে উঠে যান লাফ দিয়ে। উনি নিঃশ্বাস নিতে পারছিলেন না স্বপ্নের ভয়াবহতার জন্য। সাথে সাথে দেশে ওনার বাবাকে কল দিয়ে খোঁজ খবর নেন যে সব কিছু ঠিক আছে কিনা। তিনি আশ্বস্ত হন দেশের সব কিছু ঠিকঠাকই আছে। অন্য আরেকদিন উনি ঘরের মধ্যে বসেছিলেন, হঠাৎ করে ওনার বাথরুম থেকে বেশ ধস্তাধস্তির আওয়াজ আসতে থাকে। উনি তো পুরো অবাক যে এই ঘরে আমি ছাড়া কেউ নাই, তাহলে বাথরুম থেকে মানুষের ধস্তাধস্তির শব্দ আসবে কিভাবে? এটা তো কোনো প্রশ্নই আসে না। তাও উনি ভয়ে ভয়ে বাথরুমের দিকে এগিয়ে যান। দরজাটা লাগানো ছিল। যখনই উনি দরজাটা ধাক্কা দেন তখন ভেতরের পরিস্থিতি দেখে ওনার রুহ কেঁপে ওঠে। উনি দেখেন যে ভেতরে একটা লোক একটা তলোয়ার হাতে নিচে পড়ে আছে, আর একটা লোকের চুল ধরে এক কোপে শরীর থেকে মাথাটা আলাদা করা। মাথাটা আলাদা হবার সময় রক্ত ছিটে ওনার চেহারায় এসে পড়ে। তাজা গরম রক্ত উনি স্পষ্ট অনুভব করতে পারলেন। মাথাটা হাতে নিয়েই সেই লোকটা জামাল ভাইয়ের দিকে ঘুরে তাকায়। সেই লোকটার চোখগুলো জ্বলজ্বল করছিল আর চেহারাটা ছিল রক্তে লাল। দেখে মনে হচ্ছিল সে মরণ খেলায় মেতে উঠেছে। লোকটা জামাল ভাইয়ের দিকে তাকিয়ে বলে, এবার তোর পালা, আয় তোর মাথাটাও এক কোপে আলাদা করে দেই। এটা বলে লোকটা জামালের দিকে আসতেই পা বাড়ায়। জামাল ভাই ভয়ে চিৎকার দিতে দিতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ওনার চিৎকার শুনে অন্য রুমের মানুষ সব বের হয়ে আসে। রীতিমতো কাঁপছিলেন। বেশ কিছুক্ষণ সময় দেখে ওনাকে শান্ত করার যখন জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, এমন অবস্থা কেন, ওনার তখন উনি সব কিছু বলে আর সাথে কয়েকজনকে নিয়ে আসে বাথরুম দেখাবার জন্য। কিন্তু তখন তো সেখানে কিছু নাই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে ওনার চেহারায় যে রক্তের ছিটে এসেছিল সেটা তখনও লেগেছিল। তাহলে এই রক্তের উৎস কোথায়, কোত্থেকে এসছে? এই ঘটনাটা যখন ওনার ম্যানেজার জানতে পারেন তখন জামাল ভাইকে একদিন আলাদাভাবে দেখা করার কথা বলেন। জামাল ভাই ম্যানেজারের সাথে দেখা করে। ম্যানেজার ওনাকে জিজ্ঞেস করেন যে কি সমস্যা হচ্ছে আপনার, বলেন তো। জামাল ভাই সব বলেন ওনাকে কি কি ঘটেছে ওনার সাথে। ম্যানেজার ওনাকে বলে, আসলে জামাল ভাই একটা বিষয় আপনাকে জানানোর ছিল। এটাও আমি নিজেও জানতে পেরেছি কয়েকদিন আগে। এর আগে যেহেতু আপনি এই সমস্যার কথাটা জানেন নাই, তাই আপনাকেও বলা হয়নি। আসলে আপনি যে রুমটাতে থাকেন এই রুমটা একটা সমস্যা আছে। জামাল ভাই জিজ্ঞেস করলেন, কি ঝামেলা বলতে? তখন ম্যানেজার জানায় যে এই রুমে একটা মার্ডার হয়েছিল আরও 2-3 বছর আগে। এখানে 2 জন পাকিস্তানি থাকতো, তাদের একজনই মার্ডার হয়। তাদের একজন কাজে যায়নি, আরে কাউকে কিছু জানায়ওনি। তো এই অন্য যে রুমমেট ছিল সেই বাসায় আসে তাকে ডাকার জন্য। তো সেই রুমে এসে দেখে বাথরুমের মধ্যে অন্য লোকটার গলা কাটা মরদেহ পড়ে আছে। এটা নিয়ে বেশ তোলপাড় শুরু হয় সেখানে। ওই ঘটনার পর থেকে ওই রুমটাতে কেউ থাকতো না। এলাকার মধ্যে আলোড়ন পড়ে গেছিল। তুমি সেখানে থাকা শুরু করেছ। আমার মনে হয় ওই ঘটনার জন্য হয়তো এখনও এমন সমস্যা হচ্ছে। তুমি ওই রুমে আর থেকো না, কষ্ট হলেও পাশের অন্য কোনো রুমে উঠে যাও, আমি তাদের বলে দেব। এই সব কিছু জেনে জামাল ভাই তো আকাশ থেকে পড়েন। সেদিনই উনি ওনার সব কিছু নিয়ে সেই রুম থেকে চলে আসেন। জামাল ভাই ভাবেন যেহেতু রুমে আর থাকবেন না তাহলে আর এরকম সমস্যা হবার চান্স নেই, কারণ রুমটাতে সমস্যা ছিল। কিন্তু ওনার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। অন্য রুমে যাওয়ার পর বেশ কয়েকদিন সব কিছুই নর্মাল ছিল। একদিন উনি রুমে শুয়েছিলেন, অন্য কেউ ছিল না রুমে। রুমের দরজা লাগানো ছিল। হঠাৎ করে এই রুমের দরজা নিজের দিকে খুলে যায়। এরপরেই দেখেন যে রুমের মধ্যে একটা লোক প্রবেশ করে, যার হাতে একটা তলোয়ার, অনেকটা যোদ্ধাদের হাতে। যেমন যোদ্ধারা তলোয়ার হাতে যুদ্ধে যায় ঠিক সেরকম তলোয়ারটা উঁচু করে রাখা। আর সেই লোক যাকে উনি পূর্বেও স্বপ্নে দেখেছেন ওনার বাবাকে কেটে মাংস খেতে। ওই লোকটা রুমে ঢুকেই লাফ দিয়ে দেয়ালে চলে যায়। অনেকটা টিকটিকির মতো ঘরের দেয়ালে চারদিকে ঘুরতে থাকে। সম্পূর্ণ ঘরটি ঘুরে সিলিংয়ে উনি যেখানে শুয়েছিলেন ঠিক ওনার উপরে চলে আসে। মানে বিষয়টা ছিল উনি বিছানায় শুয়ে আছে আর ওনার উপরে সিলিংয়ে সেই লোকটা টিকটিকির মতো উল্টো হয়ে আছে। এই পুরো সময়টাতে জামাল ভাই একটা শব্দও করতে পারেনি,
নাড়াচাড়া করতে পারেনি। হ্যাঁ, উনি চেষ্টা করেছিলেন বারবার চিৎকার দেওয়ার জন্য, কিন্তু পারছিলেন না। লোকটা হাতে তলোয়ার নিয়েই উপর থেকে বলছে, সওদা তো হয়েছে। কার সওদা জানস? তোর সওদা, তোর রক্তের সওদা। আর ফেরিওয়ালা কি জিনিস? আমি নিজেই ফেরিওয়ালা। রক্তের বিনিময়ে রক্তের, জানের বিনিময়ে জানের সওদা হয়েছে। তোর রক্ত আর মাংস দিয়ে উৎসব হবে। এটা বলেই সিলিং থেকে সেই লোকটা খাটের উপর জামাল ভাইয়ের উপর লাফ দেয়। তখন জামাল ভাই একটু চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। রুমমেটরা এসে তাকে জ্ঞান ফেরান। উনি জ্ঞান হারালো কীভাবে জানতে চাইলে উনি সব কিছু বলেন, কিন্তু খুবই স্বাভাবিকভাবেই মানুষ প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করতে চান না। এরপর একটি নতুন সমস্যা শুরু হয় ওনার সাথে। কিছুদিন পর পর উনি ঘুম থেকে জেগে ওনার শরীর ব্লেড দিয়ে হালকা করে কাটলে যেমন চিকন চিকন দাগ হয়ে যায়, ঠিক তেমন দাগ দেখতে থাকে। কিন্তু এগুলো কখন বা কীভাবে হচ্ছিল এটার কোনো ধারণাই তার কাছে ছিল না। পরবর্তীতেও সেই সব জায়গাগুলো ব্যথা করত। সেই জামাল ভাই ভেবেছিল সেই রুমের সমস্যা, কিন্তু এই রুমে আসার পর যখন সমস্যা একইভাবে চলছে, তখনও তিনি ধারণা করেন যে সমস্যাগুলো ওনার সাথে ঘটছে। প্রতিনিয়ত এই সব কিছু ঘটার ফলে উনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলেন। প্রায় প্রতিদিনই কিছু না কিছু ঘটছিল ওনার সাথে। ঠিকভাবে কাজও করতে পারছিলেন না। বাড়িতে বিষয়গুলো বিস্তারিত জানালে ওনার পরিবারের সবাই ওনাকে দেশে চলে আসতে বলেন। ওনার নিজেরই এখানে থাকতে সমস্যা হচ্ছিল, ঠিকমতো কাজও করতে পারছিলেন না। তাই তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তো উনি ম্যানেজারকে বলেন কোম্পানি থেকে সব কিছু ক্লিয়ার করে দেশে আসার জন্য প্রস্তুত হয়ে যাওয়ার জন্য কয়েকদিনের মধ্যেই। তো যেদিন উনি দেশে ফিরে আসবেন ঠিক আগের দিন রাতে ওনার একটা প্রয়োজনে বাইরে যেতে হয়েছিল। তো বাসায় ফিরতে ফিরতে ওনার কিছুটা রাত হয়ে যায়। উনি যখন বাসার কাছাকাছি চলে আসে, হঠাৎ করেই সামনের একটা বাড়ির পেছন থেকে রাস্তার মাঝে একটা ব্যক্তি চলে আসে। উনি দেখেন যে এটা সেই স্বপ্নে দেখা তলোয়ার হাতে নেওয়া লোকটা। সেই তলোয়ার হাতে থাকা ব্যক্তিটা হাসছে আর ওনাকে বলছে, কি দেশে চলে গেলে বেঁচে যাবি? আমার থেকে রেহাই পাবি না। আমি যেই সওদা করি তা অক্ষরে অক্ষরে বুঝে নিই। আমি তো চাচ্ছিলাম তুই দেশে ফিরে যা, তুই তো আমার কাজ সহজ করে দিলি। এবার তো সওদা পূর্ণ করার রাস্তা পরিষ্কার হয়ে গেল আমার। এই যে আমার হাতের তলোয়ারটা দেখতে পাচ্ছিস, এটাকে গোসল করাবো তোর রক্ত দিয়ে। এটা বলেই লোকটা পুনরায় সেই বাড়ির পেছন দিকে চলে যায়। লোকটা কেন উনি আসলে সে কিছু করতে পারে না, এটা তিনি ভাবেন। এই লোকটা ওনার আশেপাশে আসলে মনে হয় উনি সম্পূর্ণ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। পরের দিন উনি দেশে চলে যায়। দেশে আসার পর তো ওনার বাবা মা খুব চিন্তিত হয়ে যায় শুনে, এমনটা হচ্ছে কেন। আর কোনো কিছুই তো ওনারা মিলাতে পারছিল না। আবার বলছিলেন হয়তো বিদেশ ছিল, এখন দেশে আসছে, সব ঠিক হয়ে যাবে। তো দেশে আসার কয়েকদিন পর সকালে ওনার মা ঘুম থেকে সবার আগে উঠে দরজা খুলে যেই না ঘরের বাইরে পাড়া দিবে, ঠিক তখন দেখে দরজার সামনেই একটা প্রাণী পড়ে আছে। এটা দেখে জামাল ভাইয়ের মা চিৎকার দেওয়া শুরু করে। ওনার চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়। জামাল ভাইও আসে। সবাই তখন জিনিসটা দেখতে পায়। প্রাণীটা ছিল একটা কুকুরের। রক্ত দিয়ে ওনাদের দরজার সামনে অংশ মেখে যায়। এমনকি কে করবে এটা তো ওনাদের কল্পনাও আনতে পারছিলেন না। তাদের এমন কোনো শত্রু নেই। পরবর্তীতে কুকুরের মরদেহটা বাড়ির জঙ্গলের মধ্যে মাটি চাপা দিয়ে দেয়। ওনাদের বাড়ির হাঁস মুরগিগুলো কিছুদিন পর পর মাথাবিহীন পাওয়া যেত। ধীরে ধীরে সমস্যাটা তীব্রতর হচ্ছে। অন্যদিকে জামাল ভাই তো নিয়মিত সেই তলোয়ার হাতে থাকা লোকটা সব জায়গায় দেখতে পেতেন। এই সমস্যাগুলো কোনো উপায়ন্তর না পেয়ে জামাল ভাইয়ের বাবা একজন হুজুরের সন্ধান করতে থাকেন, যে ওনাদের এর থেকে উদ্ধার করতে পারে। এভাবেই জামাল ভাইয়ের সাথে আমার পরিচয়, যেই হুজুর লাক্ষাজোর তান্ত্রিকের কাছে এতক্ষণ সব বলছিলেন। কি সমস্যার জন্য উনি আমার কাছে এসে জিজ্ঞেস করলে জামাল ভাইয়ের বাবা জানায়, আসলে হুজুর সমস্যা আমার ছেলের সাথে। আপনি যদি ওর সাথে দেখা করতেন তাহলে ও আপনাকে সব কিছু বিস্তারিত বলতে পারে। তাই আমি ওনার সাথে ওনাদের বাসায় যাই। ওনার বাড়িতে গিয়ে ছেলে জামাল ভাইয়ের সাথে আমি বসি। জামাল ভাইকে দেখেই আমার অস্বস্তি লাগতে শুরু করে। মনে হচ্ছিল ছেলেটা ভেতর থেকে কেউ আমাকে এসে থাবা দিয়ে ধরবে। আমি জামাল ভাইকে জিজ্ঞেস করি, কি হয়েছে, কিভাবে শুরু, আমাকে বিস্তারিত বলেন তো। জামাল ভাই আমাকে সব বলল। আমি একদিন জামাল ভাইকে আসরে বসাই, ওনার পিছনে কে আছে তাকে নিতে আসার জন্য, কিন্তু আমার ডাকে কেউ সাড়া দিচ্ছিল না।
অনেকক্ষণ অনেকভাবে চেষ্টা করার পর ধপাস করে জামাল ভাইয়ের ঘরে, অর্থাৎ যেই ঘরে আসর বসিয়েছিলাম, সেখানে উপর থেকে কিছু পড়ার শব্দ পাই। আর তখনই জামাল ভাইয়ের কণ্ঠে কেউ ইচ্ছে করে শব্দে একটা ঝাড়ি দিয়ে বলল, কে ডাকছিল আমাকে। ঝাড়িটা মানে শব্দটা এতই জোরালো ছিল যে আমি রীতিমতো কেঁপে উঠেছিলাম। আমি নিজেকে ঠিক করে তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করি, কে আপনি? কোথা থেকে এসছেন? আর কেনই বা এসে এই ছেলেটাকে কষ্ট দিচ্ছেন? প্রতি উত্তরে বলে, তোর মতো চুনুপুটি আমাকে জেরা করছে। তুই আমাকে দেখলে তো এখানেই কাপড় নষ্ট করে দিবি। ভাগ, শুধুমাত্র নিজের জীবনটা নষ্ট করিস না। তোর সাথে আমার কোনো কাম নাই, কাম আমার ওরে দিয়া, সওদা আমার ওরে দিয়া। এই বলেই সে চলে যায়। পরবর্তীতে আর কোনোভাবেই তাকে হাজির করা সম্ভব হয়নি। এতক্ষণ আমি বলতে লাক্ষাজোর তান্ত্রিক সব কিছু শুনি। আমি তখন হুজুরকে জানাই, সবই তো শুনলাম, শুনে যা বুঝলাম কাউকে চালান করছে এখানে। রুগীর সাথে বসলে বাকিটা বিস্তারিত জানা যাবে, কে আসছে চালান হিসাবে। হুজুর বলেন যে তাহলে কবে যেতে পারবেন ওদের বাসায়? তখন আমি জানাই যে আগামীকাল সন্ধ্যার পর আমি ওই বাসায় যেতে পারবো। পরের দিন সন্ধ্যায় হুজুরের সাথে আমি যাই জামালদের বাসায়। গিয়ে দেখলাম ছেলেটাকে এতটাই মানসিক টর্চার করেছিল যে ছেলেটা মানসিকভাবে ভেঙে গেছে। সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে যে কখন কি ঘটে আবার। তা আমি তখন ছেলেটাকে জিজ্ঞেস করি, আচ্ছা আমাকে বলেন তো, আপনার জানা মতো এমন কাউকে কিছু বলেছেন কখনো, বা কারো কোনো ক্ষতি করেছেন, বা কাউকে কখনো ঠকিয়েছেন? জামাল আমাকে জানায় যে তার সজ্ঞানে তিনি কার সাথে এমন কিছু করেছেন তার মনে নেই। আমি তখন বলি, আচ্ছা ঠিক আছে, কি সমস্যা আছে তা পরে জানা যাবে। তাকে ডাকতে হবে, হাজির করতে হবে। এর জন্য আমার কিছু জিনিসের প্রয়োজন, মোমবাতি প্রয়োজন, এমন একটা মাটির হাঁড়ি বা মাটির কিছুতে লাকড়ি দিয়ে কয়লার মতো করে দিন, নিভু আগুন থাকে এমন অবস্থা করে দিন। আর আমাকে ব্যবস্থা করে দিন একটা ঘরের মেঝে যেটা পরিষ্কার। কিছুক্ষণের মধ্যে ওনারা সব কিছুর ব্যবস্থা করে ফেলে। আমি রুমের লাইট ফ্যান অফ করে 3টা মোমবাতি ধরাই, আর কয়লার পাত্রটার সামনে মোমবাতি 3টা সিরিয়ালি রাখি। জামালকে আমার বিপরীতে বসাই। জামালকে আগেই বলে রাখি, রুমে যাই হোক না কেন সে যেন ভয় না পায়। আমি আমার কাজ শুরু করে দেই। বেশ কিছুক্ষণ আমি চেষ্টা করার পর আনুমানিক 20-25 মিনিট হবে, ঘরের মধ্যে একটা প্রবল হাওয়া বয়ে যায়, যার ফলে মোমবাতিগুলো নিভে যায়। ঘরের একটা কোণা থেকে গড়গড় শব্দ আসতে থাকে, অনেকটা কুকুর যেভাবে রেগে রেগে গড়গড় শব্দ করে সেরকম। ঘরের প্রত্যেকটা জানালা বন্ধ, বাতাস আসার কোনো চান্স নেই। আমি তখন বলি, আসতে তো হতোই, তাহলে এত দেরি করলি কেন? আর ঠান্ডা হ, এমন কুকুরের মতো গড়গড় করছিস কেন? তুই কি কুকুর? এটা শুনেছি ক্ষিপ্ত কণ্ঠে বলে, তোর চেলা আছেন ওরে জিজ্ঞেস করতো আমি কে, তখন টের পাবি। তুই তো 2 টাকার তান্ত্রিক, তুই আমাকে চেনার ক্ষমতা রাখবি কিভাবে? তোর মতো তান্ত্রিককে আমি আমার তলোয়ারের আগায় রাখি। আর তখন তলোয়ারের সাথে তলোয়ার ঘর্ষণের শব্দ হয়। আমি জিজ্ঞেস করি, জামালের সাথে তোর কি সমস্যা? উনি তোর কি ক্ষতি করেছে? তখন যে বলে যে ও আমার কোনো ক্ষতি করে নাই, ওরে আমি চিনিও না, আমি আসছি সওদার বিনিময়ে, সওদা করব ওর রক্ত দিয়ে। আমি জিজ্ঞেস করি, কিসের সওদা? কে সওদা করতে তোকে পাঠিয়েছে? উত্তর বলে, তুই না এত কিছু জিনিস দাবি করস, তাহলে নিজেই চেষ্টা করে জেনে নে। আমি তো তোর এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে নাই এখানে। আমি তাকে বলি, তোর খুব অহংকার তাই না? তোর অহংকার আমি শেষ করে দিব, প্রস্তুত থাকিস। তখন উচ্চস্বরে হাসির শব্দ আসতে থাকে। সে হাসছিল আর তখন জামালকে উদ্দেশ্য করে বলছিল, তুই নিজেকে প্রস্তুত থাক, এই 2 টাকার তান্ত্রিক তোকে বাঁচাতে পারবে না। সওদা যেহেতু নিয়েছি, এটা তো পরিপূর্ণ করে ছাড়বই আমি সওদার ফেরিওয়ালা। এটা বলেই সে চলে যায়, কারণ তখন রুমের দরজাটা জোরে একটা বাড়ি খায়। তখন রুমের লাইট জ্বালানো হয়। জামাল ভাইয়ের অবস্থা দেখে আমি পুরো অবাক হয়ে যাই। উনি ভয়ে কাঁপছিলেন। জামাল বলে যে, ভাই যেভাবেই হোক দেখেন আমাকে একটু ব্যবস্থা করতে পারেন কিনা, এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন কিনা, কিছু একটা ব্যবস্থা করে দেন আমাকে। আমি তখন বলে, আগামীকাল আবার আসবো, আর কি এই সমস্যার কারণ জেনে আমি জানাবো। আজ আমি আসি। আমি বলে সেদিন চলে আসি। আমার কয়েকজন খবরই আছে, যাদের মধ্যে সবচেয়ে বয়স্ক তার নাম হলো হারাঙ্গা। যখন কোনো গুরুতর কোনো সমস্যা হাতে আসে তখন আমি হারাঙ্গার সাহায্য নিই।
কারণ একটার সাথে অভিজ্ঞতা এবং আরেকটার সাথে লিঙ্কড সব কিছুতে। আমি তাকে ডাকি শেষ রাতে, সে আসে আর বলে যে আমি জানতাম তুমি আজকে আমাকে ডাকবা, জানি আমি কি জিজ্ঞেস করবা, আমি সব জানি, খবর নিয়ে আসছি। কারণ আমি কয়েকদিন ধরে তোমাকে দেখছি একটা নিয়ে কাজ করছো। যার মুখোমুখি হয়েছিল আজ সে সাধারণ কেউ না, সে আসলেই জানের সওদা করে। তার তলোয়ারে অনেক রক্তের স্রোত বয়েছে, সে কথায় গলে যাবার মতো কেউ না, সে তার কথায় অটুট। আমি তখন তাকে জিজ্ঞেস করি যে জামালের পেছনে এসছে কেন, তাকে আপনি জানেন বা জামাল কি কিছু করেছে? হারাঙ্গা জানায় জামালের কোনো দোষ নাই, সে জানেও না কিচ্ছু, সব কিছু করেছে একটা মেয়ে। কাল জামালের বাসায় গিয়ে তাকে জিজ্ঞাসা করবা শিলা নামে কাউকে চিনে কিনা। এই মেয়ে কারো থেকে তাবিজ করে এনেই জানের সওদা করে ফেরিওয়ালাকে পাঠিয়েছে। মেয়েটা নিজের রক্ত দিয়ে তাবিজটা করেছে আর বিনিময়ে জামালের রক্ত চেয়েছে। চুক্তিনামা যেহেতু হয়েছে তাই জান নেওয়ার জন্য ঘুরছে, সুযোগ পেলেই বড় ধরনের কিছু একটা করে ফেলবে। আর তাবিজটা রেখেছে খুব ভয়াবহ জায়গায়। আমি তখন জিজ্ঞেস করি কোথায়। তিনি বললেন এখানে যে একটা পরিত্যক্ত শ্মশান আছে, সেই শ্মশানের যেখানে চিতা জ্বালানো হতো তার ঠিক 1 হাত নিচে তাবিজটা রাখা। আমি জিজ্ঞেস করি আপনি কি তাবিজটা তুলতে পারবেন না? তখন হারাঙ্গা বলে আমি পারবো না, কারণ এটা তুলতে 1 মার 1 ছেলে প্রয়োজন। তখন আমি বলি আচ্ছা, জামাল নিজেই তো 1 মার 1 ছেলে, সে কি পারবে কাজটা করতে? হারাঙ্গা জানায় পারবে, তবে তাকে কিছু বিষয় শিখতে হবে। আমি তখন বলি ওই সব কিছু আমাকে বুঝিয়ে দিলেই হবে। হারাঙ্গা বলে সওদা করা ফেরিওয়ালার সাথে গায়ের জোরে পারা যাবে না, ওকে সরাতে হলে কায়দা করে সরাতে হবে। তাবিজটা উদ্ধার করতে না পারলে কিছুই করা সম্ভব না। তাবিজটা উদ্ধার করার সময় এবং এটা চলে আসে ঘনিয়ে ব্যবস্থা করার সব কিছু, এর পরবর্তী কী কাজ করতে হবে সেটা আমি বলে দিব। আর তাবিজটা সন্ধ্যা হওয়া পর্যন্ত এবং সূর্য ডোবার আধা ঘন্টার মধ্যে উঠাতে হবে। আমি জিজ্ঞেস করি হারাঙ্গাকে আপনি কি তাবিজ উঠানোর সময় থাকবেন সেখানে? সে জানা হ্যাঁ থাকব। পরের দিন আমি জামালের বাসায় যাই। জামালকে হারাঙ্গার বলা সেই শিলা নামে কাউকে চিনে কিনা জিজ্ঞেস করি। প্রথমে বুঝতে না পারলে কিছুক্ষণ পর সে বলে আমি চিনি। কিভাবে চিনে? এই মেয়ের সাথে তার সম্পর্কটা আমি জানতে চাই। জামাল তখন জানায় এই মেয়ে আমার সাথে কলেজে পড়তো, মেয়েটা আমাকে অনেক পছন্দ করত, আমাকে অনেকবার বলেছেও, কিন্তু আমি এই বিষয়ে রাজি ছিলাম না। একদিন কলেজে অনেকের সামনেই সে আমাকে প্রপোজাল দেয়। এত মানুষের সামনে এভাবে বলায় আমার খুব জিদ উঠে যায়। আমি সকলের সামনেই ওকে বেশ অপমান করি। এরপর থেকে সে আর কোনোদিন আমার সামনে আসেনি, কোনো দিন এই বিষয়ে কিছু বলেও নি। আমি তখন পুরোপুরি পরিষ্কার হয়ে যায় মেয়েটা কেন তাবিজ করেছে। আমি তখন জামালকে জানাই তাবিজ কোথায় আছে এবং এই তাবিজটা উদ্ধার করতেই হবে। প্রথমে সে ভয়ের কারণে রাজি হয় না। আমি তখন বলি যে ভয় পেলেও কাজটা করতে হবে, কারণ তাবিজটা উঠাতে হবে 1 মার 1 ছেলে। আপনিও 1 মার 1 ছেলে, আর আমার লোকজন থাকবে আপনার সাথে। সমস্যা হলে তারা দেখবে। আপনি শ্মশানে যাবেন, গিয়ে চিতা যেখানে আগুন দেওয়া হয় ঠিক সেই জায়গার মাঝ বরাবর 1 হাতের মতো মাটিটা খুললেই তাবিজটা পেয়ে যাবেন। তাবিজটা হাতে নিয়ে সরাসরি আমাকে দিবেন, খুলবেন না কোথাও, এবং এইটা যেন কোনোভাবে না পড়ে। জামাল তখন সম্মতি জানায়। আমি তাকে আজকেই কাজটা করতে বলি। ওই দিন সন্ধ্যায় হারাঙ্গার বলার সময় অনুযায়ী আমি জামালকে নিয়ে সেই শ্মশানে চলে যাই। শ্মশানের সামনে গিয়ে জামালকে আমি সেই জায়গাটা দেখাই। জামাল মাটি খোঁড়ার একটি খুন্তি দিয়ে মাটি খুঁড়তে থাকে। একটু দূরেই আমি হারাঙ্গাকে দাঁড়িয়ে থাকতে দেখি। প্রায় অনেকটা খোঁড়ার পর একটি ছোট প্লাস্টিক বক্স পায় জামাল। ওটা উঠিয়ে বক্সের মুখটা খুলতেই একটা বিশ্রী গন্ধ বের হয়। গন্ধটা এতটাই বিশ্রী ছিল যে জামাল প্রায় বমি করবে অবস্থা। হারাঙ্গা দূর থেকে ইশারা দেয় যে দ্রুত এটা নিয়ে এখান থেকে সরে যেতে। আমি তখন জামালকে নিয়ে দ্রুত সেখান থেকে বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে আমি জামালকে তার বাড়িতে রেখে সেই তাবিজের বক্সটা আমার সাথে নিয়ে আমার বাসায় চলে আসি। হারাঙ্গা পুরোটা সময় আমার সাথে ছিল। আমি তখন বক্সটা পুনরায় খুলি, তখন সেই বিশ্রী গন্ধটা পুনরায় পাই। বক্সটা খুলে দেখি এর ভেতরে একটা পুতুল আর এক পুতুলের শরীরে একটা ছবি পেঁচানো। ছবিটা খুলে দেখি এটা জামালের ছবি, আর পুতুলটার মাথাটা গলার সাথে একটু কোনোরকম
ঝুলেছিল, মানে পুতুলের গলা থেকে মাথার অংশটা প্রায় ছেঁড়া ছিল। আর জামালের ছবির একটা অংশ লাল রঙের মতো কিছু লেপা ছিল। হারাঙ্গা তখন জানায় যে এই মেয়েটা এটাই মেয়ের রক্ত যা দিয়ে মেয়েটা সওদা করেছিল জামালের জানের জন্য। হারাঙ্গা তখন বলে তাবিজটা জানের বিনিময়ে জানের সওদার জন্য করা হয়েছিল এবং জামালের জান দিতে হবে। আমি তখন বলি, কি বলেন এইসব, জামালের জান দিতে হবে, তাহলে এত কষ্ট কেন করলাম? হারাঙ্গা তখন জানে, আরে বোকা, জামালের জান দিতে হবে না, আমরা এমন কিছু করব যাতে সে বুঝে এটা জামালের জান দেওয়া হয়েছে। তখন আমি বিষয়টা বুঝিয়ে বলতে বলি। হারাঙ্গা বলে, এই পুতুলে জামালের একটু রক্ত নিয়ে পুতুলটা পুড়িয়ে ফেলতে হবে, তাহলে এই তাবিজের কার্যকারিতা শেষ হয়ে যাবে। আমি তখনই জামালের বাড়ির উদ্দেশ্য যাই। জামালের বাড়িতে পৌঁছে জামালের আঙ্গুল থেকে কয়েক ফোঁটা রক্ত সেই পুতুলে লাগিয়ে পুতুলটা পুড়িয়ে ফেলি। জামালকে আশ্বস্ত করি যে আর কোনো সমস্যা হওয়ার কথা না, আর যদি কিছু ঘটে আমাকে জানাবেন। অশেষ কৃপায় এরপর মনে হয় না কোনো সমস্যা হয়েছে, নইলে জামাল আমাকে ফোন দিত। এরপরে শুনি জামাল পরবর্তীতে পুনরায় বিদেশ চলে যায়। বর্তমানে তিনি সেই দেশেই আছেন। এখন তিনি সৌদি আরবে থাকেন। মাঝে মধ্যে আমার সাথে হাই হ্যালো হয়। মেয়েটার সাথে জামালের পরবর্তীতে কন্ট্যাক্ট হয়েছিল। জামাল জিজ্ঞেস করেছিল কাজটা কেন করেছে। মেয়েটা তাকে জানিয়েছিল যে সেই দিনে সবার সামনে অপমান করায় তিনি সহ্য করতে পারেনি, তাই তার পরিচিত একজনকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে। যার পরামর্শে এই কাজটা সে করে সেইটা তার খুব ক্লোজ পার্সন। মেয়েটা জামালের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন। এইটা ছিল মোটামুটি লাক্ষাজট তান্ত্রিকের একটি প্রথম অভিজ্ঞতা। জানি না বিশ্বাস করবেন কিনা, তবে আমাদের এই সব কিছু দেখা চোখের আড়ালেও অনেক কিছু রয়েছে যা মানুষের জীবনে প্রতিনিয়ত ঘটছে, যা একবার এগুলোর নজর এসছে তার জীবনটাকে নরকে পরিণত করে দিচ্ছে। সবাই ভালো থাকবেন। সঙ্গত কারণে আমি আমার প্রকৃত নামটি উল্লেখ করতে চাইছি না বা প্রকাশ করতে চাচ্ছি না। ঘটনাটি বলার সময় আমায় রাজশ্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। এবারে ঘটনাটা শুরু করছি। ঘটনাটা যে সময়ের, তখন ছিল 2020 সালের জুন মাস। কোভিডের কারণে সেই সময় কলেজ বন্ধ থাকায় আমার প্রায় প্রতিদিন ঘুমোতে অনেক রাত হয়ে যেত। আমার এই অভ্যেসটার জন্য বারবার করে শুয়ে পড়ার পরও মা জিজ্ঞাসা করতেন ঘুমিয়েছি কিনা বা আর কত দেরি করব। তখন আমিও বলে উঠতাম এই তো ঘুমিয়ে যাব, তারপর আবার ফোন দেখতে থাকতাম। যা হয় আর কি, ছুটি থাকলে আমিও তাই করতাম। এবারে আমি একটু আমার রুমের বর্ণনাটা দিয়ে দিই। আমার বিছানার সাথেই হলো জানালা, আর জানালার পরে বাইরে উঠোনের মতো খালি জায়গা। আমার রুম থেকে বেরিয়ে ডান দিকে গেলে আমার বাবা মায়ের রুম, আর আমার রুমের ভেতর দিয়ে আর একটা ছোট রুম আছে, সেটা এমনিই খালি থাকে। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেই ছোট ঘরের ভেতর দিয়ে আরেকটা দরজা আছে বা দরজা আছে। সেই দরজাটা দিয়ে সরাসরি ওই খালি উঠোনটাতে বের হওয়া যায়। যেদিনকার ঘটনা বলছি সেদিন তখন অলরেডি 2 বার মা আমাকে ঘুমানোর জন্য বলে ফেলেছে। আমিও উত্তর দিয়েছি আচ্ছা আচ্ছা ঘুমোচ্ছি। এরপর যথারীতি আমি আবার ফোন দেখছি। তখন রাত আনুমানিক 2:30 বা 3টে হবে, কারণ ফোন তো আমার হাতেই ছিল, আমি সময় দেখতে পাচ্ছিলাম। হুট করে স্পষ্ট শুনলাম আমার মা আমাকে ডেকে উঠেছে স্ত্রী বলে। আমি অবাক হয়ে জাস্ট উঠে বসে যাই। আবার ডাক ভেসে এলো, এই শ্রী, এদিকে আয় তো। আমি তখন একদম স্পষ্ট বুঝতে পারলাম এই ডাক আমার ঘরের ভেতর থেকে না, জানালার বাইরে থেকে উঠোনের দিক থেকে আসছে। আমি কিছুটা আতঙ্কিত হয়েই জানালাটা একটু খুলে বাইরে দেখার চেষ্টা করলাম। চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল আমার চোখে অস্বাভাবিক কিছুই পড়েনি। আমি অনুভব করলাম বাইরে একটা ঝিম ধরা ঠান্ডা বাতাস, আর বাতাসে একটা বোটকা গন্ধ। সেদিন আমি সাথে সাথে শুয়ে পড়ি। পরদিন সকালে উঠে এই ডাকের কথা মাকে জিজ্ঞাসা করাতেই মা বলে, কই না তো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমি তো অত রাতে ডাক দেইনি। কথাটা শুনে ভয়ে কিছু একটা আমার গলায় দলা পাকিয়ে আসছিল, কিন্তু তবুও সেদিন আমি মাকে কিছুই বলিনি। ঘটনাটা সেখানেই শেষ হয়ে গেলে হয়তোবা নিজের মনের ভুল ভেবেই ভুলে যেতাম সব। এরপর কেটে গেছে 3-4টে দিন। সেদিন রাতে আমি একটু আগেই শুয়ে পড়েছিলাম, কিন্তু আমার হুট করে ঘুমটা ভেঙে গেল। মনে হলো জানালায় কেউ নক করছে।
এরপর 1-2 মিনিট সব নিস্তব্ধ। এবার স্পষ্ট বুঝতে পারলাম জানালার মধ্যে কেউ নক করছে খুব জোরে। সাথে সাথেই এবার উঠোনের দিকের দরজায় নক শুরু হলো। কয়েক সেকেন্ডের মধ্যে সেই নক যেন লাথিতে পরিণত হলো। স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ বড় বড় নখ দিয়ে অনেক শক্ত করে আঁচড় দিচ্ছিল। আওয়াজ পাওয়া যাচ্ছিল দরজায়। নখের আঁচড় এবার শুরু হলো জানালায়। মনে হচ্ছিল খুব ভারী কিছু দিয়ে জানালার দুটো কপাটে চাপ দেওয়া হচ্ছে, যেন ভেতরের দিকে খুলেই যাবে। কিছুক্ষণের মধ্যে সেই দরজায় আঘাত আর আঁচড় ছোট ঘরের দরজায় শিফট হয়। আমি ভয়ে একদম কুঁকড়ে গিয়েছিলাম বিছানার মধ্যে। মনে হচ্ছিল যেন একদম নড়তে পারছি না, হাত পা একটু নাড়াতে পারছি না। ভয়ে আমার কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি যে বিছানা থেকে নেমে লাইটটা জ্বালাবো বা কাউকে ডাক দিব, আমি পারছিলাম না। কিছুক্ষণের মধ্যে ঘটনাটা আরও ভয়াবহ অবস্থায় রূপ নিল। একই সাথে একই রিদম মেনটেন করে প্রত্যেকটা জানালা দরজায় একসাথে একই রকম লাথি, চাপ দেওয়ার আঁচড় পড়তে লাগলো। ওই মুহূর্তটা এত ভয়াবহ ছিল, মনে হচ্ছিল আমি আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্করতম কিছু মুহূর্ত কাটাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম খুব খারাপ কিছু একটা আছে, যে খুব ঘরে ঢুকতে চাইছে কিন্তু ঢুকতে পারছে না। আমি তখন এটাই ভাবছিলাম, আমার জানালায় দরজায় এত আওয়াজ হচ্ছে, আমার বাবা মা কি কিছুই শুনতে পারছে না? এরপর আমি হনুমান চালিসা পড়তে শুরু করি। হনুমান চালিসা পড়তে শুরু করার কয়েক মিনিটের মধ্যে আওয়াজটা থেমে যায়, হুট করে থেমে যায়। তখন মনে হলো নিস্তব্ধ প্রকৃতিও যেন হুট করে জেগে উঠল। বিভিন্ন রকম আওয়াজ আমি শুনতে পাচ্ছি, কিন্তু এতক্ষণ আমি বাইরের কোনো ধরনের কোনো আওয়াজ পাইনি। পরদিন সকালে উঠে আমি ঘটনাটা সবার সাথে শেয়ার করি, কিন্তু অবাক করার বিষয় হলো মা বাবা কোনো আওয়াজ পায়নি। কিন্তু লক্ষ্য করলাম এইসব শুনে অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছে আমার বাবা মা। মনে হচ্ছিল ওনারা কিছু জানেন। তখন আমি জোর দিয়ে চেপে ধরি যে আমাকে বলতেই হবে, কি জানো তোমরা? বাবা তখন বলতে শুরু করেন। এবার বোঝার সুবিধার্থে আমি বাবার ভূমিকায় বলছি। শোন, তবে প্রথম যখন এইরকম একটা ঘটনা ঘটে তখন আমি স্কুলে পড়ি। হুটহাট করে দেখা যেত কোনো একদিন বাড়ির বাইরের দিকের প্রত্যেকটা জানালায় একটা করে থাপ্পড় পড়ত। এর নির্দিষ্ট কোনো সময়সূচি ছিল না, যে কোনো মাসের যে কোনো বারেই রাতে হঠাৎ করে এই আওয়াজটা হতো। প্রথম দিকে ভয় পেলেও পরবর্তীতে বিষয়টাকে আমরা তো এত পাত্তা দিতাম না, যেন অনেকটা অভ্যাসের বিষয় হয়ে গিয়েছিল। আমরা এটাই ভাবতাম যে আওয়াজ হচ্ছে হোক, কোনো ক্ষতি তো হচ্ছে না। এরই মাঝে আমার এক মামা এলেন ঘুরতে। আমাদের এই ঘটনা শুনে তো মামার বিস্ময়ের শেষ নেই, যেন উনি বের করেই ছাড়বেন এটা কি হচ্ছে বা কে করছে। উনি খুব জোর গলায় আমাদের যুক্তি দিলেন যে এটা অবশ্যই কোনো খারাপ লোকের কাজ, সে হয়তো আমাদের এই ভিটে ছাড়া করতে চাইছে। মামার জবরদস্তিতে প্রায় প্রতিদিন রাত 1:30 থেকে 2টা পর্যন্ত আমরা জানালার কপাট অল্প খুলে বসে থাকতাম, বসে অপেক্ষা করতাম, তারপর আবার ঘুমিয়ে যেতাম। এভাবে 3-4 দিন চলে গেল, সেরকম কোনো ঘটনা আর ঘটল না। সেদিন ছিল পঞ্চম রাত। তখন মামার আগ্রহে কিছুটা ভাটা পড়েছে, তার এই নিয়ে মামার সাথে আমি আর ভাই খুব হাসি মজা করছিলাম। তবুও যথারীতি মামা জানালা খুলেই বসেছিল। মামা হুট করে বলে উঠল, এই চুপ চুপ। লক্ষ্য করলাম মামার কণ্ঠে কিছুটা আতঙ্ক আর ভয়। মামা ফিসফিস করে বলে উঠল, দেখ দেখ, ওই আম গাছটার নিচে দেখ, কি যেন একটা দাঁড়িয়ে আছে না? আমি আর ভাই দেখার চেষ্টা করলাম। চাঁদের আলো মেঘে ঢাকা যাওয়ায় তখন অনেকটা অন্ধকার গাছের নিচটা। তবুও মনে হলো একটা পুরুষ আকৃতির অবয়ব যেন দাঁড়িয়ে আছে, যার নিম্নাঙ্গে সাদা কিছু একটা জড়ানো, কিন্তু ওপরটা যেন পুরো অন্ধকার। তবে মনে হচ্ছিল সে বেশ লম্বা। আর একটা জিনিস খেয়াল করলাম, গাছের দুটো ডাল থেকে লিকলিকে কি যেন আবার ঝুলছে। চাঁদের আরও আড়াল করা মেঘ যেন খুব দ্রুতই সরে যাচ্ছিল, আর আমাদের কাছে একটু একটু করে শরীরটা যেন দৃশ্যমান হয়ে উঠছিল। তবে চাঁদের আলোতে আমরা যা দেখেছিলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম ওই অবয়বের মাথা ছিল না,
ওর বুকের মধ্যে দুইটা চোখ জলজল করছে, আর যেগুলোকে লিকলিকে কিছু মনে করেছিলাম ও দুটো তার হাত। সে যেন হাত দুটো আম গাছের ডালে ওইভাবে রেখে হাতের ভরে দোল খাচ্ছিল। শুনে মনে হতে পারে ঘটনাটা হয়তোবা অনেকক্ষণ ধরে আমাদের সাথে হয়েছে, কিন্তু না, আমরা সর্বোচ্চ 1 বা 1.5 মিনিটে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছিলাম। মামা না থাকলে আমরা 2 ভাই হয়তো অজ্ঞান হয়ে যেতাম, চিৎকার করতাম। মামা তখনই বলে উঠল, একদম চুপ, বুঝতে দেওয়া যাবে না যে আমরা ওকে দেখছি। যদিও বুঝে ফেলে তাহলে আমাদের ক্ষতি করবেই। মামা সন্তপর্ণে জানালাটা বন্ধ করে আমাদের নিয়ে শুয়ে পড়েছিল সেদিন। ভয়ে যখন চোখ বন্ধ করে গুটিসুটি হয়ে শুয়ে আছি, ঠিক তখনই বাইরের প্রত্যেকটা দরজায় ধূপ করে একটা আঘাতের আওয়াজ হলো। সেই একই আওয়াজ। আমাদের তখন আর বুঝতে বাকি রইল না এই আওয়াজ কার মাধ্যমে হয়। সেদিন রাতেই আমার আর ভাইয়ের প্রচণ্ড জ্বর উঠল। ভয় মামাকেও গ্রাস করেছিল অনেকটা। তোর দাদু ঠাম্মাকে মামা সব কিছুই জানায়। তারপর আমাদের পার্শ্ববর্তী এক মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পুরোহিত কাকুকে সব বিষয় জানানোর পর তিনি বলেছিলেন, এই পিশাচটা হয়তো তোমাদের ভিটেতে অনেক আগে থেকেই থাকে, তোমরা ওকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যেও না। ও হয়তো তোমাদের ক্ষতি করবে না, কারণ ক্ষতি করার হলে অনেক আগেই ক্ষতি করতে পারত। তখন বাবা পুরোহিত কাকুকে জিজ্ঞাসা করেছিল, ওকে কি কখনোই এই ভিটে থেকে সরানো যাবে না? কাকু তখন বলেছিল, সময় হলে ও নিজে থেকেই চলে যাবে। তারপর তো আস্তে আস্তে অনেক বছর কেটে গেল। আমি বিয়ে করলাম, সংসার বড় হলো, কিন্তু তোর জন্মের পর থেকে এত বছর তো মনে পড়ে না আর এই ধরনের ঘটনা ঘটেছে। এতটুকু বলেই বাবা থামলেন। বুঝলাম সেদিন রাতের আতঙ্কের ভয়াবহতা এখনো বাবার কণ্ঠে একই রকম ভয় নিয়েই ফুটে উঠল। বাবা আমার মাথায় হাত রেখে বলল, চিন্তা করিস না মা, এগুলো অনেক আগের কথা, এখন কি আর সেই সব আছে? আমিও শুনে একটু মলিন মুখে হেসে উঠলাম, কিন্তু বুঝে উঠতে পারলাম না এত বছর আগের ঘটনার পুনরাবৃত্তি এখন আবার কেন হচ্ছে। এমনও তো না যে আমি আগের ঘটনা জানতাম, জেনে হ্যালুসিনেট করেছি। কিন্তু এরপর একই রকম ঘটনা আরও ঘটেছে, যদিও এখন ঘটনার তীব্রতা অনেকটাই কম। তবু যেন মাঝে মাঝে রাতের বেলা নিস্তব্ধতার মাঝে মনে হয় কেউ খুব মৃদুভাবে নক করছে জানালায়, নখ দিয়ে আঁচড় দিচ্ছে জানালায়। মনকে বুঝ দেওয়ার চেষ্টা করি যে সে আগের উঠোন বা আম গাছ তো এখন আর নেই, সেখানে ঘর উঠে গেছে। তবুও অবচেতন মনের এক কোণায় বলে ওঠে যে হয়তো আজও এখানেই আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এবং ভূত এফএম এর রহস্যপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই হেডফোনটা কানে নিয়েছেন এবং ঘরের মিটমিট আলোটাও নিভিয়ে একদম তৈরি হয়ে আছেন। আজকে আপনাদের সামনে আমি এমন একটি সত্য ঘটনা তুলে ধরব, যা শোনার পর আজকের রাতটা হয়তো আপনার শান্তিতে ঘুমানো হবে না। আজকের ঘটনাটি কোনো কাল্পনিক গল্প নয়, একদম বাস্তব ঘটনা। আমাদের কাছে এই হাড় হিম করার অভিজ্ঞতাটি লিখে পাঠিয়েছেন রাসেল আহমেদ ছদ্মনাম, যিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি নিজেই এই ঘটনার প্রত্যক্ষদর্শী। চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতায়। এই ঘটনাটি আজ থেকে প্রায় 3 বছর আগের। সাল তখন 2023 সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়। আমি তখন একটি বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। পাবনা জেলার চটমোহর উপজেলার হরিপুর এলাকায় একটা নতুন ব্রিজের কাজ চলছিল আমাদের। সাইটের কাছাকাছি থাকার কারণে কোম্পানি আমাদেরকে একটা পুরনো ব্রিটিশ আমলের একতলা বাংলো বাড়ি ভাড়া করে দেয়। আর সেই বাড়ি ছিল একদম নির্জন জায়গায়, চারপাশটায় বড় বড় আম আর মেহগনি গাছে ঘেরা। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল। আমার সাথে থাকতেন আমার সাইটের ফরম্যান
50 শোধ করিম চাচা। তিনি মানুষ হিসেবে ভীষণ শান্ত এবং ধার্মিক। কিন্তু বিপত্তিকর শুরু হলো নভেম্বর মাসের 20 তারিখে, একটা মঙ্গলবারের রাতে। সেদিন রাত তখন আনুমানিক 1:10 চটমহলের ওই গ্রাম্য এলাকায় তখন বেশ শীত পড়েছে। আমি আর করিম চাচা রাতের খাবার শেষ করে যে যার রুমে শুয়ে পড়েছি। হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো ঘরের ভেতরের তাপমাত্রা অস্বাভাবিক রকমের কমে গেছে। শীতের দিনেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। ঠিক তখনই আমি শব্দটা শুনলাম খচখচ করে। মনে হচ্ছিল যেন খাটের নিচ থেকে অন্ধকারে মেঝেতে কেউ একজন ধারালো নখ দিয়ে সিমেন্ট স্কেচ করছে। আমি ভয়ে শক্ত হয়ে গেলাম। ভাবলাম হয়তো বড় কোনো ইঁদুর হবে, কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই ঘরের এক কোণ থেকে একটা ভারী ভেজা নিঃশ্বাসের শব্দ ভেসে এলো, যেন কেউ একজন তীব্র কষ্টে বুক ভরে বাতাস নেওয়ার চেষ্টা করছে। আমিও সাহস করে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালাম, কিন্তু আলো ফেলতেই সেই শব্দটা একদম বন্ধ হয়ে গেল। পুরো ঘর আবারও সেরকম নিঝুম নিস্তব্ধ হয়ে গেল। আমি নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবলাম হয়তো আমার মনের ভুল। তাই লাইট নিভিয়ে আবারও চোখ বন্ধ করতেই সেই শব্দটা আমার নিচে নয়, ঠিক আমার কানের কাছে ফিস ফিস করে বলল, রাসেল, তুমি ঘুমিও না। একটা বরফ শীতল হাওয়া আমার ঘাড়ে এসে লাগলো। আমি আর 1 সেকেন্ডও বিছানায় থাকতে পারলাম না। চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে ডাইনিং রুমে চলে আসলাম। আমার চিৎকার শুনে করিম চাচাও লণ্ঠন হাতে ঘর থেকে বের হয়ে এলেন। ওনাকে দেখে আমার কিছুটা সাহস হলো। আমি ওনাকে সব খুলে বললাম। করিম চাচা কিছুক্ষণ চুপ করে শুধু শুনলেন। এরপরে বললেন, বাবা, রাতটা কোনো মতে আল্লাহর নাম নিয়ে পার করো, সকালে কথা হবে। পরদিন সকালে করিম চাচা আমাকে নিয়ে গেলেন ওই এলাকার স্থানীয় এক প্রবীণ ব্যক্তি শামসুদ্দিন দাদুর কাছে। শামসুদ্দিন দাদু আমার ওই বাংলোর ইতিহাসটা শোনালেন, যা শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। তিনি শোনালেন যে আজ থেকে প্রায় 30 বছর আগে, সাল তখন 1990 দশকে, ওই বাংলোয় এক জমিদার বংশের এক পাগল মেয়েকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। সেই মেয়েটা নাকি প্রায়ই রাতে নিজের নখ দিয়ে মেঝে আঁচড়াতো আর ফুপিয়ে কাঁদত। একদিন রাতে রহস্যজনকভাবে ওই ঘরে আগুন লাগে এবং শিকলবদ্ধ অবস্থাতে মেয়েটি জীবন্ত পুড়ে মারা যায়। এরপর থেকে ওই বাড়িটা পরিত্যক্ত ছিল। পরে ল্যান্ডলর্ডরা সেটা মেরামত করে ভালোর উপযোগী করেছে। শামসুদ্দিন তাদের কথা শুনে আমার হাত পা কাঁপতে শুরু করলো, কারণ আমি আগের রাতে ঠিক ওই নখ দিয়ে মেঝে আঁচড়ানোর মতোই শব্দ শুনেছিলাম। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ওই দিন সেই বাড়িটা ছেড়ে দেব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেদিন বিকেলেই হঠাৎ করে সাইটে একটা দুর্ঘটনা ঘটে এবং লজিস্টিকের কাজে আমাদের চটমহরই আরও একটা রাত থাকতে বাধ্য হয়। সেই দ্বিতীয় রাতটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং দীর্ঘতম রাত। আমরা দুজন এবার আলাদা ঘরে না শুয়ে ডাইনিং রুমের মাঝখানে দুটো তোষক পেতে একসাথে শোয়ার সিদ্ধান্ত নিলাম। ঘরের সব লাইট জ্বালিয়ে রাখা হলো। রাত তখন 2:45। হঠাৎ করে পুরো এলাকার বিদ্যুৎ চলে গেল। আইপিএস এর ব্যাকআপও কাজ করলো না। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ঠিক তখনই
বাংলোর ছাদ থেকে ভারী কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার মতো শব্দ লাগলো। মনে হচ্ছিল কেউ একজন লোহার শিকল টেনে পুরো ছাদে হেঁটে বেড়াচ্ছে ঝনঝন করে। আমি আর করিম চাচা একে অপরের হাত শক্ত করে ধরে আয়তন কুরসি পড়তে লাগলাম। হঠাৎ করেই আমাদের ডাইনিং রুমের দরজাটা, যা ভেতর থেকে খিল দেওয়া ছিল, সেটা সশব্দে খুলে গেল এবং বাইরের কুয়াশা আর চাঁদের আলোয় দরজার চৌকাঠে যা দেখলাম তা মনে করলে আজও আমার গায়ে লোম খাড়া হয়ে যায়। দরজায় দাঁড়িয়েছিল একটা ভয়ানক অবয়ব, লম্বা উস্কুস্কো চুল, পরনে একটা পোড়া শাড়ির অবশিষ্টাংশ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার হাত দুটো। তার হাতের নখগুলো ছিল অস্বাভাবিক লম্বা এবং ধারালো, যা থেকে টপ টপ করে রক্ত ঝরছিল। তার চোখ দুটো ছিল একদম কুচকুচে কালো, তার চোখে কোনো মণিও ছিল না। সে আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাঁটার সাথে সাথে মেঝেতে রক্ত আর নখের সেই খচখচ শব্দ হচ্ছিল। আমরা ভয়ে এতটাই জমে গিয়েছিলাম যে আমাদের গলা দিয়ে কোনো আওয়াজও বের হচ্ছিল না। সে যখন আমাদের ঠিক 2 হাত দূরত্ব এসে দাঁড়ালো, তার শরীর থেকে পচা মাংসের একটা তীব্র গন্ধ আমার নাকে এলো। সে তার ওই বিভৎস রক্তমাখা হাতটা বাড়িয়ে সরাসরি করিম চাচার কাঁধের ওপর রাখলো। করিম চাচা একটা গঙ্গানের শব্দ করে ওখানেই অজ্ঞান হয়ে গেলেন। এরপর সেই অবয়বটি আমার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, তোরা এখানে কেন আসলি? ভয়ে আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। আমি চোখ দুটো বন্ধ করে শেষবারের মতো জোরে আল্লাহর নাম নিয়ে চিৎকার দিলাম। আর তারপর আমার আর কিছু মনে করতে পারি না। পরদিন সকালে সাইটের লেবাররা এসে আমাদেরকে উদ্ধার করে। তারা এসে দেখে ডাইনিং এর দরজা খোলা, করিম চাচা মেঝেতে অজ্ঞান হয়ে, আর আমি ঘরের এক কোনায় ভয়ে গুটিসুটি মেরে বসে কাঁপছি। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো কি জানেন? করিম চাচার কাঁধে ঠিক 4টা নখের গভীর আঁচড়ের দাগ ছিল, যা থেকে কখনো রক্ত ঝরছিল। আর পুরো ডাইনিং রুমের মেঝেতে ছড়ানো ছিল কয়লা আর পোড়া ছাই। আমরা আর এক মুহূর্ত সেখানে দেরি করিনি। ব্যাগপত্র ওখানেই ফেলে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। করিম চাচা এই ঘটনার পর এতটাই ট্রমাটাইজ হয়ে যান যে তিনি চাকরি ছেড়ে গ্রামে চলে যান এবং দীর্ঘদিন ওনাকে মানসিক চিকিৎসা নিতে হয়েছিল। আমি আজও রাতে একা ঘুমোতে পারি না। যখনই চোখ বন্ধ করি, চটমোহরের সেই অভিশপ্ত বাংলোর নখের আঁচড়ের শব্দ আর সেই কালো চোখের অবয়বটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল রাসেলের পাঠানো চটমোহরের সেই গা শিউরে ওঠা সত্য ঘটনা। করিম চাচার কাঁধের সেই নখের দাগ আর মেঝের পোড়া ছাই প্রমাণ করে দেয় যে আমাদের চেনাই জগতের বাইরেও এমন কিছু শক্তি আছে বা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, যাদের ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের জীবনেও যদি এমন কোনো হাড় হিম করা সত্য ঘটনা ঘটে থাকে, তবে দেরি না করে বিস্তারিত লিখে পাঠিয়ে দিন আমাদের ইমেল ঠিকানায়। হয়তো আগামী পর্বে আপনার পাঠানো ঘটনাই কাঁপিয়ে দেবে হাজারো শ্রোতার হৃদয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। তাই সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ঘুমানোর আগে একবার আপনার খাটের নিচটা অবশ্যই ভালো করে চেক করে নিতে ভুলবেন না। কে জানে, হয়তো কেউ আপনার জন্য সেই অন্ধকারে অপেক্ষা করছে। গুড নাইট, শুভরাত্রি।